Dreams Avenue. হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM। হ্যাঁ, শুনছেন সবসময়, শুনছেন রেডিও আমার 88.4 FM। তো একটু আগে আমার ড্রিমস অ্যাভিনিউর বেডটা বাজার আগে এই কথাটা, মানে মিউজিক ট্র্যাকে এই কথাটা ছিল, শুনছেন সবসময়, খুব সুর করে বলা হচ্ছিল রেডিও আমার 88.4 FM। ঠিক ওই মুহূর্তে এটা শুনতে শুনতে আমার মাথায় একটা অদ্ভুত চিন্তা খেলা করলো। সেটা হচ্ছে যে আপনি আসলে কি শোনেন পুরো 7 দিন ধরে। অনেক কিছু শোনেন। একদম ভোরবেলা থেকে যদি শুরু করি, একদম ভোরবেলাতে অনেক রকম বিষয় আসলে আপনি শুনতে পারেন। যদি আপনি বিবাহিত বা বিবাহিতা হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই ঘুম ভাঙে মধুর কোনো কণ্ঠস্বরে, ওগো অফিসের সময় হয়েছে, অথবা ক্লাসে যেতে হবে, হোয়াটএভার ইট ইজ। অথবা বিবাহিত বিবাহিতা না হলে হয়তো বাবা কিংবা মায়ের খুবই ঝাড়িপূর্ণ একটা ভয়েসে ক্লাসের সময় হয়ে যাচ্ছে, হেদে মরার মতো ঘুমায়, গাছের গুড়ি, হ্যান ত্যান অনেক কিছু। হ্যাঁ, অথবা যদি এগুলো না ঘটে, হতে পারে যে আপনি ব্যাচেলর লাইফ লিড করছেন, ফ্রেন্ডরা মিলে থাকছেন, কয়েকজন ফ্রেন্ড একটা বাসায়, কলিং বেল শুনে ঘুম ভাঙতে পারে। তারপরে বুয়ার বিভিন্ন রকম জ্বালা যন্ত্রণায় বক্তব্য শুনে ঘুম ভাঙতে পারে। লবণ লাগবে, চিনি লাগবে, তেল লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, কত কিছু লাগবে। এটা দিয়ে হয়তো আপনার দিনটা শুরু হয়। দেন স্টার্ট করলেন আপনি কাজের উদ্দেশ্যে যাওয়া অথবা ক্লাসে যাওয়া। সেখানে আপনাকে যদি আপনি রিক্সা যান, রিক্সাওয়ালা ঘ্যানোর প্যানোর অনেক কিছু শুনতে হবে। আপনি বলবেন যে এই রাস্তা দিয়ে ভালো হয়, সে বলবে না ওই রাস্তা দিয়ে গেলে ভালো হয়, এবং সেই রাস্তা দিয়ে যেতে যেতে আপনি ভয়াবহ জ্যামে পড়বেন। আপনার মেজাজ টেজাজ খারাপ হয়ে একেবারে মনে হবে যে ওকে গলা টিপে এখনই ধরে, মানে কেন সেই রাস্তা দিয়ে নিয়ে আসলো। যদি আপনি বাসে যান, সেখানে অনেক কিছু শুনতে হবে। আপনি বলবেন ভাড়া 12 টাকা, সে বলবে 14 টাকা, তো এরকম। সেখানে বা কেউ রাজনীতির আলাপ শুরু করে দিল পাশের সিটে, সেগুলো শুনতে শুনতে আপনি যাবেন সারাদিন, মানে সকালবেলাটাতে। নিজের গাড়িতে গেলেও কিন্তু রেহাই নেই, আপনাকে ড্রাইভারের অনেক কিছুই শুনতে হবে, যেটা হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। ট্রাফিক পুলিশের অনেক কিছু শুনতে হবে, আশপাশের হর্নের প্যাপো, এগুলো অনেক কিছু শুনতে হবে। এটা একদম প্রথম প্রহরটা বললাম। দেন আপনি ক্লাসে খুব বোরিং হয়তো লেকচার শুনতে হবে আপনাকে। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান, অমুকে এটা বলেছেন, তমুকে এটা বলেছেন, ওই পণ্ডিত এটা বলেছেন। ক্লাসে হয়তো আপনার ঘুম পেয়ে গেল এটা শুনতে শুনতে। আর অফিসে হলে তো বসের ঝাড়ি এবং হাজারো নানা রকম প্রবলেম শুনতে হবে। এগুলো শুনতে শুনতে সারা দিন ধরে, শুনতে শুনতে বিকেলে আমি যদি আরো সারাদিন ধরে কি শোনেন এটা বর্ণনা দিতে যাই, আমার প্রথম লিঙ্কে 10 মিনিট লাগবে। সো সংক্ষেপে যেটা বলা যায়, 7 দিন ধরে তো অনেক মানুষের অনেক কিছু শোনেন। তাদের কেউ আপন, কেউ দূরের। কিছু আপনার খুব ভালো লাগে শুনে মনটা জুড়িয়ে যায়, আবার কিছু শুনে খুব মাথার ভেতরে মনে হয় যে ইলেকট্রিক ভোল্ট শক খান আপনি, এরকম একেবারে হাই পাওয়ারের ভোল্টের শক খান আপনি, এরকমও হয়। তো 7 দিন ধরে আপনি এত কিছু শোনেন, আপন পর, মধুর, অমধুর, অমৃত, গরল, সবকিছু শোনেন। আর 7 ঘন্টা আমাকে শুনতে পারবেন না। আমি এটাই ভাবছিলাম যে এটা নিশ্চয়ই হতে পারে না। যদি এটা হয় তাহলে এটা বিশাল একটা অবিচার হবে, এবং জীবন ও জগতের এক, আমি মনে করি এক, মানে এটা একটা চরম বেইনসাফি একটা ব্যাপার যে এত কিছু শোনেন আপনি, যেগুলো আপনার ভালো লাগে না, সপ্তাহে আপনাকে শুনতে হয় বাধ্য হয়ে। তাহলে 7টা দিনের মধ্যে শুধুমাত্র একটা দিনের 3টা ঘন্টা আমাকে একটু কষ্ট করে শুনুন, ওকে? এবং এর শুরু হয়ে যাচ্ছে সেটা এই মুহূর্তেই, এবং রাত 2টো পর্যন্ত আমাকে একটু কষ্ট করে শুনুন। আশা করছি ওই সকালবেলার ওই যন্ত্রণাময় শব্দসমূহ থেকে, অথবা দুপুরবেলার বসের ঝাড়ি থেকে, অথবা ক্লাসরুমের বোরিং লেকচার থেকে অন্তত খারাপ হবে না। হয়ে যাক একটা চেষ্টা আজকেই। বরাবর মতো আজকেও সবকিছুই থাকবে। আপনার পছন্দের গানগুলো আপনি শুনতে পারবেন, এবং আমাকেও জানাতে পারেন কোন গানগুলো শুনতে চান, কাকে ডেডিকেট করতে চান। জানাতে চাইতে পারেন নিজের মনের যে কোনো কথা, যেগুলো সারা সপ্তাহ ধরে বলার মতো কাউকে খুঁজে পাননি, বা খুঁজে পেলেও মনে হচ্ছে যে না একটু শোতে জানাই, ভালো লাগবে জানাতে পারলে। কারণ কিছু কিছু কথা একাধিক মানুষকে একাধিকবার বলতে ইচ্ছে করে, মনে হয় পুরো পৃথিবীকে চিৎকার করে জানিয়ে দেই। এরকম অনেক কিছুই করতে পারে। অথবা এর বাইরেও আর কিছু থাকবে, হয়তো কবিতা, গল্প, সেগমেন্ট, অনেক কিছুই থাকবে। সাথে থাকুন এবং SMS করে জানান দিন আপনার উপস্থিতি। আপনার মোবাইল ফোনের SMS অপশনে যাবেন, গিয়ে লিখবেন প্রথমে রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা, আর লিখে পাঠাবেন 6969 এই নম্বরটাতে। আজকে একটু আগে আমার মনে হচ্ছিল একটা অনেক পুরোনো একটা গান দিয়ে স্টার্ট করলে কেমন হয় আজকে শোটা, এবং বেশ পুরোনো একটা গান দিয়ে, প্রবাবলি 93-তে এই অ্যালবামটা রিলিজ হয়েছিল সোলসের, এমন পরিচয়। সেই অ্যালবামের একটা গান শুনবো, একটু পরে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে কাকে শুনছেন সেটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কারণ হচ্ছে তামজিদ নামের একজন বন্ধু কুষ্টিয়া থেকে আমাকে SMS পাঠিয়েছেন যে আমি কি আর যে ইরাজকে শুনছি। যদি তাই হয় তাহলে আমি শিওর যে তোমার ঠান্ডা লেগে এই অবস্থা। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে আজকে আমি শো করছি কিনা। তো বোঝা যাচ্ছে যে মনে হয় রেডিওতে শুনে আমাকে চেনা যাচ্ছে না, না চেনারই কথা। ঠান্ডা যে লেগেছে সেটা তো বুঝতেই পারছেন, এবং বেশ ভালো পরিমাণে লেগেছে। 2-1 দিন আগে আরো বাজে অবস্থা ছিল, আজকে কিছুটা ভালো। তো কিছুটা ভালো নমুনা হচ্ছে এই। আর ফার্স্ট অফ অল শুনছেন ড্রিমস অ্যাভিনিউ, শুক্রবার রাতে বিশেষ আয়োজন রেডিও আমার 88.4 FM, এবং আমি ইরাজ বলছি। যদি কোনো সন্দেহ থাকে দূর করে ফেলুন।
আর কিছুক্ষণ আগে যখন আসলাম শোয়ের আগে, তো ক্রেডিট গোজ টু মোস্তফা ভাই। উনি আমাদের রেডিওর শুরু থেকেই ছিলেন, মাঝখানে বেশ অনেকদিন ছিলেন না, এবং মনে হচ্ছিল যে উনি না থাকাতে একটা প্রাণের একটা অভাব ছিল। আমাদের অন্যতম সিপাহশালার তিনি আমাদের রেডিওর। তো এখন উনি আসাতে আবার অফিসে একটা প্রাণ চলে এসছে, এবং উনি আমাকে দেখেই বললেন আমার ঠান্ডা দেখে যে আপনাকে এটা যে চায়ের একটা বিশেষ রকম নাম উনি দিয়েছেন, ওটা এখন বলা যাবে না, তো বললেন ওই চাটা আপনাকে করে দিই। তো সেই চা আমাকে করে দিলেন, সাথে স্ট্রবেরি ফল, একেবারে শাহী খানাদানা আর কি। আমিও বেশ, যেহেতু বিদেশি ফল, বিদেশি স্টাইলে চা, আমি একবারে পায়ের উপর পা তুলে তাকিয়ে ঠেস দিয়ে সেই মোগল নবাবদের মতো ভাব ভঙ্গি নিয়ে ব্যাপক আয়েশ করে চা খেলাম। তারপরে স্ট্রবেরি ফল খাচ্ছি, এলাহি কাণ্ড আর কি। তো উনি আবার দূর থেকে আমাকে ছবি তুলে দিলেন যে ব্যাপক একটা ভাব আসছে না কিরকম। তো এরকম করে চাটা খেয়ে, সেই স্পেশাল মোস্তফা ভাইয়ের চা খেয়ে কিছুটা ইমপ্রুভ হওয়ার পর আমার এই অবস্থা। ইনফ্যাক্ট আগে আরো বাজে অবস্থা ছিল। সে যাই হোক, গলার অবস্থা যদি চিচি শব্দ বের হয় তাও আমি শো করতে আসবো, কোনো প্রবলেম নেই। চিনতে পারুন আর নাই পারুন, ভালো লাগুক আর নাই লাগুক। প্রথমে দুটো গান আমরা শুনে ফেলেছি আজকে ড্রিমস অ্যাভিনিউতে। প্রথমটা ছিল সোলসের গান এমন পরিচয়, অ্যালবামটা হচ্ছে এমন পরিচয়, এবং তার পরের গানটা ছিল ব্ল্যাকের একটা গান ব্লুজ অ্যান্ড রোদ, অনেক আগের একটা মিক্স অ্যালবাম, প্রজন্ম থেকে নেয়া গানটা। আরো অনেক বন্ধু SMS পাঠিয়েছেন, তার মধ্যে আজকে প্রথম SMS কিন্তু সজল পাঠাননি বা রাশেদও পাঠাননি। আজকে প্রথম SMS পাঠিয়েছেন শাওন নামের একজন জিঞ্জিরা থেকে। তিনি আমাকে লিখেছেন নগর বাউলে লুটপাট হয়ে যাবে গানটা শুনতে চান। এই গানটা আমার অনেক ভালোবাসার একটা গান, এবং আমি এটা অনেকবার বলেছি রেডিওতে যে এই গানটা একটা বিশেষত্ব হচ্ছে, সেটা হচ্ছে যে খুব মানে বাংলা ভাষায় এরকম গান আমি তেমন একটা পাইনি। এরকম মানে কোরকম একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে ভালোবাসার বা প্রেমিকের সত্তার অনেকগুলো অভিব্যক্তি বা অনেকগুলো অবয়ব আছে। তার মধ্যে একটা হচ্ছে খুব স্নিগ্ধ, নরম, মায়াবী, আরেকটা হতে পারে যে খুব কাতর, করুণ, সকরুণ এবং মলিন, যখন হয়তো খুব কষ্টে রসে থাকে। একটা হচ্ছে যে আবার খুব স্নিগ্ধ, প্রেমময়। একটা হচ্ছে যে এরকম অনেকগুলো, এরকম 100টা প্রকরণ বলা যাবে প্রেমিক সত্তা। কিন্তু একটা বিশেষ রকম প্রকরণ হচ্ছে যেটা আমার কাছে অনেক ভয়ঙ্কর সুন্দর লাগে, সেটা হচ্ছে যে তার বিদ্রোহী প্রকরণটা। যখন তার মনে একটা অন্যরকম অদ্ভুত অভাবিত শক্তি ভর করে, যে পৃথিবীর সব বাধা চুরমার করে, সব দেয়ালকে গুঁড়ো করে ফেলে দিয়ে হলো আমি তাকে ক্রাশ করেই ছাড়বো, আমি তাকে পেয়েই ছাড়বো এবং তাকে অধিকার করেই ছাড়বো। ইভেন সেও যদি না চায় তাও পৃথিবীর তাকে আমার হতেই হবে। অন্যরকম স্পিরিট যখন কাজ করে, যখন আপনার কাছে মনে হচ্ছে পুরো পৃথিবী একদিকে দাঁড়ালেও আপনার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারবে না, ওরকম একটা অদ্ভুত প্রাণশক্তিতে ভরা এবং অদ্ভুত একটা বলিষ্ঠ দৃপ্ত একটা অঙ্গীকার, এবং আমার মনে এরকম একটা দৃপ্ত ব্যাপক একটা দৃঢ় মনোবল। আমার মনে হয় যে এই গানটার মধ্যে লিরিক্সে যেমন আছে, ঠিক জেমসের গায়কিতেও এই গানটার ভেতরে আছে। লুটপাট হচ্ছে সেই গানটা। এই গানটা শুনতে কেউ চাইলে আমার সবসময় ভালো লাগে। তো শাওনকে থ্যাঙ্কস, প্রথম SMS-টাতে এরকম একটা গান শুনতে চেয়েছেন আপনি, আমি তো প্লে করার সুযোগ হাতছাড়া করবো না। আমার সত্যি গানটা অনেক বেশি ভালো লাগে। সেকেন্ড SMS রাশেদ পাঠিয়েছেন আমাকে, এবং রাশেদের SMS মানে হচ্ছে ঘোরাঘুরি স্বাভাবিকভাবে মুন্সিগঞ্জের চিরসবুজ সুন্দর গ্রামগুলো একের পর এক ঘুরে ঘুরে দেখে শেষ বিকেলে মাওয়াতে গিয়ে পদ্মার তীরে সন্ধ্যাটা দারুণ কাটলো। আপনার সাথে আজকে আমার দেখা হতে পারতো, আমার প্ল্যান ছিল আজকে মাবার, কিন্তু দেরি হয়ে গেছিল বলে আজকে যাওয়া হয়নি, কারণ আমি গেলে আজকে শো ধরতে পারতাম না, সেজন্য। আদারওয়াইজ গেলে হয়তো আপনার সাথে দেখা হয়ে যেত। তো মাও যায়নি, তো পরে ভাবলাম আশপাশে কোথাও যাওয়া যায়, তো পূর্বাচলের দিক থেকে ঘুরে আসলাম কিছুক্ষণ আগে, ওখান থেকেই মাত্র ফিরলাম। তো ওখানে বসে সেই অর্ধ প্রস্ফুটিত চাঁদ দেখতে দেখতে একদম গ্রামীণ পরিবেশে বসে হাইওয়ের পাশে চাটা খেয়ে ভাবলাম গলাকে আরেকটু ঝালিয়ে নেই, তো তাতেও কাজ হয়নি। সে যাই হোক, শাহিনুর আমাকে খিলকা থেকে জানিয়েছেন রাজকুমার সেই যে তারা টিপ কপালে পড়ালে, আর দিঘির কালো কাজল চোখে এঁকে দিয়ে বলেছিলে মায়াবিনী আমি, তবে কেন এত অভিমান আজ? এই প্রশ্ন জাতি জানতে চাই, প্রশ্নের উত্তর আমিও জানতে চাই। শাহিনুরের হয়ে আমিও প্রশ্ন করলাম কোনো এক যুবকের তরে। জাকি আমাকে জানিয়েছেন আপনি ঠিক হবেন না, সিক থাকেন তবুও নিজের কেয়ার করেন না। এরকম মিষ্টি মিষ্টি কেয়ারিং SMS পেলে আমার খুব ভালো লাগে, যে না আমাকে কেয়ার করার মতো অনেক বন্ধু আছে, ভালো লাগে। কিন্তু কথাটা শোনা হয় না, ওই ভালো লাগা পর্যন্তই শেষ কাহিনী। আর যার যেটা নিষিদ্ধ আমার মনে হয় তার সেটার প্রতি আকর্ষণ বেশি কাজ করে। আমার নিষিদ্ধ হচ্ছে ঠান্ডা জিনিস এড়িয়ে চলাই, কিন্তু আমার আকর্ষণ সব ঠান্ডা জিনিসের দিকে, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কফি, কোল্ড জুস, সবকিছুই। সো আমি ওই ঠান্ডাটা আসলে আমার গত এক সপ্তাহ এত বেশি খাওয়া হয়েছে, এই জন্য সর্বনাশটা হয়েছে শেষ পর্যন্ত। শীতের একদম শেষ মুহূর্তে এসে ধরা খেয়ে গেলাম। পরিস্বপ্ন আমাকে জানিয়েছেন যে একটা লাইন কোথায় যেন পড়েছেন, তার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে দ্য জার্নি অফ লাভ ক্যান অনলি বি মেজার্ড বাই দ্য ডেপথ অফ লাভ, নট বাই মাইলস অর ইয়ার্স। আমি এটার সাথে একমত আপনার সাথে। লুবনা আমাকে ধন্যবাদ দিয়েছেন, কি এমন এমন পরিচয়, কি এমন পরিচয় না। আজকে সন্ধ্যায় নাকি তার গানটা শুনতে খুব ইচ্ছেও ছিল, গুনগুন করে কেউ ফেলেছেন ইচ্ছে হতে, এবং সেটাই আজকে আমি প্লে করলাম। একেই বলে কাকতালীয় ঘটনা। একটা কুইজ, কাকতালীয় ঘটনা কেন কাকের সাথে সম্পর্কিত, বকতালীয় কেন হয় না, অথবা শকুনতালীয় কিংবা হতে পারে বা শালিকতালীয় কেন হয় না? এই প্রশ্নের সঠিক উত্তর যিনি দিতে পারবেন তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে। আর তামজিদের SMS তো পড়লাম, আমি এখন SMS পড়বো না। এখন আরেকটি ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে আমি একটা কবিতা পড়বো।
সম্ভবত এই কবির কবিতা, উনি বাংলা ভাষার অন্যতম একজন শ্রেষ্ঠ কবি, ওনার কবিতার আগে সম্ভবত আমার কোনো শোতেই পড়া হয়নি। আজকে তার একখানি সদ্য কেনা বই আমি নিয়ে এসেছি, পরশুদিন কিনেছি বইটা বইমেলা থেকে। সো ওই বইটা আমি নিয়ে এসেছি আজকে, এবং পরে বাসায় গিয়ে দেখলাম এই বইটা আমি গত বইমেলাতেও কিনেছিলাম। সে যাই হোক, সেই বইটা থেকে আমি এখন একটা কবিতা পড়বো। কবির নাম এখন আমি বলছি না, কবিতাটা শুনে যিনি আমাকে বলতে পারবেন এটা কার কবিতা, তার জন্য অবশ্যই নাইস কিছু একটা ওয়েট করছে সম্ভবত। দেখা যাক কে আমাকে ফার্স্ট বলতে পারে এটা কার কবিতা, তাহলে হয়ে যাক কবিতাটা। এবং কবিতা খুব ইন্টারেস্টিং, আমাদের সবার প্রিয় জীবনানন্দকে নিয়ে কবিতাটা। জীবনানন্দকে মাঝে মাঝে দেখি রাস্তায়, বলিষ্ঠ শরীর, আধময়লা পাঞ্জাবি, আধময়লা ধুতি হাঁটুর নিচ অব্দি লেগে রয়েছে, পায়ে অস্পষ্ট স্যান্ডেল, কি মোকাসিন। শুধু দু চোখে তার আমার ছেলেবেলার হারিয়ে ফেলা সবুজ প্রিজম দুটুকরো হয়ে জ্বলছে। গ্রিন রোডের মাথায় দেখেছি একদিন স্টেডিয়ামের দোতলায় বইয়ের দোকানে। ওঠার সময় সিঁড়িতে আমার পাশ দিয়ে দ্রুত নেমে গেলেন। একদিন দেখি লেকের ধারে হেঁটে চলেছেন গভীর আত্মনিমগ্ন, আর একদিন মাছের গোল বাজারে চক্কর খেতে খেতে। উৎসুক হয়ে তাকে দেখতে না দেখতে ভিড়ের ভিতরে মিশে যান তিনি, জনশূন্যতার ভিতরে মিশে যান। শুধু একদিন পাশ দিয়ে যাবার সময় আমার দিকে এক পলক উদাসীন তাকিয়ে যেন স্বগতোক্তির মতো উচ্চারণে এতদিন কোথায় ছিলেন বলে কোনো জবাবের জন্য দেরি না করে নির্মোহতার ভিতরে মিশে যান। একদিন সন্ধ্যাবেলায় দেখি তাকে ধরা পড়া নক্ষত্রের মতো লজ্জিত দাঁড়িয়ে আছেন ঢাকার সবচেয়ে নির্জন মাঠের উপরে। আমি মাঠের পাশ দিয়ে রিকশায় যাচ্ছিলাম, দেখি তার চুলে রাত্রি থেমে আছে, চোখের সবুজ প্রিজমের ভিতর থেকে লাফিয়ে পড়ছে ফড়িং। হেমন্ত শিশিরের সুই ঘিরে ধরছে তার পদযুগল, কোনো আদিম দেবতার কাছে নতজানু ধূসর মানুষের মতো। দেখি তার ধুতি পাঞ্জাবি কুয়াশার সুতোয় বোনা, দেখি তার বিড়বিড় স্বগত উচ্চারণ থেকে বেরিয়ে আসছে সন্ধ্যাবেলার সবগুলো তারা। দেখি তার পাঞ্জাবির ঢোলা পকেটে উকি দিচ্ছে চাঁদ। তারপরে জীবনানন্দ হাঁটতে শুরু করলেন উদ্দেশ্যহীনের মতো কোনো একদিকে, আমার জীবন বেদনা থেকে দূরে দূরতরে। দেখা যাক কে বলতে পারেন সবার আগে এটা কার কবিতা। আর SMS করবেন যে কোনো কিছু নিয়ে, এটার উত্তর জানাতে অথবা নিজের যে কোনো মনের কথা জানাতে অথবা গান শুনতে, যে কোনো কিছুর জন্য প্রথমে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে, না হলে লুটপাট হয়ে যাবেন কিন্তু। হ্যালো ফ্রেন্ড, শুনছেন রেডিও 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। আর মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজ আপনার পাশে এখনো আছে এবং রাত 2টো পর্যন্ত আমি নিশ্চয়ই থাকবো। একা আপনি নিজেকে ভাববেন না একদমই, আর যেহেতু একা না, অতএব যেহেতু সঙ্গী একজন, তাই তার সাথে কিছু কথা বলুন, তাকে নিজের কোনো কথা ব্যক্ত বেদনা অথবা খুব বলতে ইচ্ছে হচ্ছে এমন কোনো আনন্দের তীব্র সংবাদটা তাকে দিন, অথবা যে কোনো গান শুনতে চাইলে বা যদি কারো চরণ তলে কোনো কিছু নিবেদন করতে চান, গান কিংবা কথা যে কোনো কিছু, অথবা এর বাইরেও যে কোনো কিছুর জন্য আমাকে একটা ছোট্ট SMS করবেন। প্রথমে RA লিখবেন, RA স্পেস দিয়ে নাম এবং তারপরে কথাগুলো, আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। একটু আগে শুনছিলাম ওয়ারফেজের গান বসে আছি, এটা হচ্ছে তাদের প্রথম অ্যালবামে ছিল, ওয়ারফেজ সেলফ টাইটেল অ্যালবামে, যেটা 1991-তে রিলিজ হয়েছিল। এবং ভাবা যায় যে একটা ব্যান্ডের প্রথম অ্যালবামের প্রথম গানটা যদি এরকম হয়, মানে শুরুতে সবাই একটু কিছুটা নভিস থাকে, অ্যামেচারিস থাকে, আস্তে আস্তে হয়তো অনেক সবাই ম্যাচিওর হয়, কিন্তু একটা ব্যান্ডের প্রথম অ্যালবামের প্রথম গান যদি বসে আছির মতো হয়, তো নিশ্চয়ই সেখানেই মানে খুব কালের কাছে একটা মহা সাক্ষ্য দিয়ে যায় যে একটা কি অসাধারণ একটা ব্যান্ড আসতে যাচ্ছে। এবং সেই ভবিষ্যৎবাণী বা সেই সবার ধারণাটা, অমিত সম্ভাবনাটা অঙ্কুরে বিনষ্ট হয়নি। অসাধারণ 2 যুগ ধরে, 2 যুগেরও বেশি, 9 বছর, এদিকে 15-16, 2 যুগের মতো, প্রায় 2 যুগেরও বেশি সময় হয়েছে। অসাধারণ সব গান আমাদেরকে উপহার দিয়ে গেছে ওয়ারফেজ। আরেকবার তাদের প্রতি সশ্রদ্ধ সালাম। এবং তার আগে আমি যে গানটা নিয়ে অনেক কিছু বললাম, সেই গানটা একটা খুব বাজে একটা ভার্সন প্লে করলাম, যার ফলে টেকনিক্যাল প্রবলেমের কারণে আমরা ঠিকমতো শুনতে পারিনি। ক্ষতিপূরণ হিসেবে জেমসের আরেকটা অসাধারণ গান আমরা শুনবো একটু পরে, এবং যে গানটার রিকোয়েস্ট অনেক বেশি আসে, আমি এটা সেই অনুযায়ী প্লে করবো। যে গানটার রিকোয়েস্ট অনেক বেশি আসে, এরকম সবচেয়ে টপ 3-র একটা গান আমি প্লে করবো, জেমসের যে গানগুলো রিকোয়েস্ট সবচেয়ে বেশি পাই। সে যাই হোক, আমি
একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম একটা কবিতা পড়ে, জীবনানন্দকে নিয়ে লেখা একটা কবিতা, যে এটা কার কবিতা। অনেকেই অনেক কথা বলছেন, যেমন আচ্ছা তার আগে সুপ্রভার SMS টা পড়ি, সুন্দর SMS। সেটা হচ্ছে, সীমাহীন সীমানা ঘেরা বিভক্ত দিগন্তে আমাদের বাস, সাথে থাকা অবিভক্ত আকাশের ছায়া অনুভব করলেও অনুভূতি আজ সীমানার বাধায় কেবলই প্রতিধ্বনি। আমি যদ্দূর জানি সুপ্রভা এখন কলেজে পড়ছে, তো এখনই এত সুন্দর SMS করে, নিশ্চয়ই অনেক বড়, আরো বড় হয়ে সে অনেক বড় একজন লেখিকা হবে, আমরা অসাধারণ একজন লেখিকা পাবো, এটা বিশ্বাস করতে দোষ নেই। ঠিক ওয়ারফেজ যেরকম প্রথম গানই বলে বুঝিয়ে দিয়েছিল সবাইকে, আমার মনে হয় সুপ্রভার কাছ থেকে আমরা এমন কিছু আশা করতে পারি যে দুযুগ পরে আমরা অসাধারণ একজন কবি হিসেবে পাবো তাকে। দুযুগের আগেই হতে পারে, দুযুগটা আমি ওয়ারফেজের সাথে মিল রেখে বললাম। রাশেদ আমাকে লিখেছেন আল মাহমুদের কবিতা ভুল উত্তর। আমি একটা খুব বড় একটা ক্লু দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ওনার কবিতা এর আগে আমি কোনো শোতে পড়িনি, তো এটাই আমার কাছে মনে হয় ক্লুটা মনে কেউ খেয়াল করেনি। কারণ রাশেদ লিখেছেন আল মাহমুদ, তারপরে হচ্ছে শার্লি লিখেছেন নির্মলেন্দু গুণ, ওনাদের সবার কবিতা আমি অসংখ্যবার পড়েছি, কিন্তু আমি বলেছি যে আজকে যার কবিতা পড়ছি একটু পর আরেকটা পড়বো, তার কবিতা আমি কখনো এর আগে কোনো শোতে সম্ভবত যদ্দূর মনে পড়ে পড়িনি। আরেকটা ক্লু দেই, আরেকটা ক্লু হচ্ছে যে ওনার ছোট গল্প পড়েছি আমি FM লাইব্রেরিতে, কিন্তু কখনো কবিতা পড়া হয়নি। আচ্ছা আরেকটা ক্লু দিব, উনি জীবনের দীর্ঘকাল গ্রিন রোডে কাটিয়েছেন, গ্রিন রোডে ছিলেন, এবং এই আগের কবিতাটাতেও কিন্তু গ্রিন রোডের কথাটা এসেছে ঘুরে ফিরে, কারণ ওনার বাসাও ছিল গ্রিন রোডে। আর আরেকটা ক্লু দেই, লাস্ট ক্লু, সেটা হচ্ছে উনি এই মুহূর্তে আর জীবিত নেই, কয়েক বছর আগে আমরা ওনাকে হারিয়েছি। সো আমার মনে হয় এই মানে এতগুলো ক্লু থেকে সবারই বোঝা উচিত যে আসলে কার কথা বলছি আমি। স্পেশালি গ্রিন রোডের হিন্টসটা তো অবশ্যই বোঝা উচিত, কারণ ওনার কথায় বার্তায় সাক্ষাৎকারে ঘুরে ফিরে গলাটা খুব সমস্যা করছে। সে যাই হোক, ঘুরে ফিরে গ্রিন রোডের প্রসঙ্গটা বারে বারে এসেছে, দেখা যাক ক্লুটা সবাই ধরতে পারেন কিনা। তো এখনো পর্যন্ত আমি শুদ্ধ উত্তর পাইনি, দেখা যাক সবার আগে কে শুদ্ধ উত্তর দেন। তার জন্য অবশ্যই কিছু একটা অবশ্যই আমি আয়োজন করবো, হোক না যত ছোটই হোক, তারপর কিছু একটা থাকবে। সো ফ্রেন্ডস, SMS করার নিয়মটা তো আমি কিছুক্ষণ আগেই বললাম। তারপরে 6969 আমার SMS আমার হাসছি এই কারণে, ভাবছিলাম যে নেক্সট গানটা প্লে করার আগে আমি একটা কবিতা পড়বো ওই একই কবির, কিন্তু গলার যে অবস্থা দেখা গেলো কবিতা কয়েক লাইন পরে আর বলতে পারছি না। যদি তারপর আমি পড়া স্টার্ট করছি, সেজন্য পড়াটা আরো বাজে হবে। তারপর যদি সমস্যা খুব বেশি, কথা আটকে যায়, আমি কিন্তু কবিতা মাঝপথে থেকে গান স্টার্ট করে দিব, আগে থেকেই বলে দিলাম। সেই শর্তে আমি এখন কবিতা পড়বো। এই কবিতাটার নাম হচ্ছে স্বপ্নবিদ্ধ। আচ্ছা আরেকটা ক্লু দেই, আমার মনে হয় এটা দেওয়ার পরে আর কারো বুঝতে মানে সমস্যা হবার কথা না। সেটা হচ্ছে উনি সবসময় অন্যদের থেকে একটু আলাদা ছিলেন এই অর্থে অনেক বেশি সাহসী। ঠিক লুটপাট গানটার আগে আমি যে কথাগুলো বলেছিলাম, অনেক বেশি দৃঢ় প্রত্যয়ী, বিপ্লবী এবং নিজের উপর অনেক বেশি আত্মবিশ্বাসী। কে কি বললো, কারা রক্তচক্ষু দেখিয়ে বললো, কি লিখছে সব ছাইপাশ, কোনো কিছুকে পরোয়া করতেন না তিনি। এবং তিনি গল্পে যেরকম একটা সম্পূর্ণ নতুন ধারা প্রবর্তন করতে চেয়েছিলেন, অনেক পরীক্ষা নিরীক্ষা একদম নিজের মতো করে, তাতে কে কি বললো কিছু যায় আসে না। ঠিক কবিতাতেও তাই, অনেক সাহসী কথা থাকতো অনেক গল্পে, কবিতায় অনেক সাহসী থিম নিয়ে, যেটা কেউ চিন্তাও করতে পারে না ওই সময়টাতে, সেই 50-এর দশকে 60-এর দশকে যেরকম লিখতেন। একেবারেই দৃঢ়চিতা একজন, মানে নিজের স্বকীয়তা বজায় রাখার জন্য বা নিজের স্বকীয়তা তৈরি করার জন্য উনি যেভাবে ইচ্ছে সেভাবে লিখেছেন, কারো কিছুকে পরোয়া করেননি। অনেক বেশি প্রতিবাদী, অনেক বেশি সাহসী লেখনী ছিল তার, নিজের স্বতন্ত্র একটা ধারা নির্মাণে। এবং ওনার না এই ক্লুটা দিও না, এটা দিলে অনেকে বুঝতে পারবেন। সো আমার মনে হয় অনেকগুলো ক্লু আমি দিয়ে ফেলেছি, আর বেশি বলার দরকার নেই। শুধু এখন ওনার একটা কবিতা পড়ে, এটার নাম স্বপ্নবিদ্ধ। তারপরে যে গানটা প্লে করবো, এই গানটার জন্য সম্ভবত একজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছিলেন, এই মুহূর্তে ওনার নামটা আমি খুঁজে পাচ্ছি না, বাট সেই রিকোয়েস্টে গানটাই প্লে করবো। ঘুম এসে কোলে করে নিয়ে গেছে ততবার স্বপ্নের দংশন, জাগ্রত আমার মন থেকে কোন অফুরন্ত গোলাপ ছুটেছে। রৌদ্রস্নাত চরাচরে এক ফোঁটা বৃষ্টি পড়ে আমারই মাথায়, আমি সেজন ভুল যে করেছে বারবার ঘুঘুকে উড্ডিন ফুল ভেবে। অঝোর বৃষ্টির মধ্যে আমার স্বপ্নের দৃঢ় ল্যাম্পোস্ট তন্দ্রা ঘরে জ্বলে। আধো খোলা গোল ঠোঁটে আমি দেখি গভীর দ্যুতির সুন্দরতা। তারাদের তহবিল তসরুপ করেছি আমি, আমারই পা লেগে বারে বারে ছিঁড়ে গেছে অদৃশ্য মসৃণ মসলিন। আমি রহিম মিয়ার মটরশুটির খেতে নেমে গিয়ে ছিঁড়েছি সবুজ পুঁতি রাস রাস। বৃষ্টিপ্লাবী রাত্রিরের আলো জ্বলা পিচ পথ থেকে আমি তুলে আনি গাঁঠ গাঁঠ সিল্কের কাপড়। তাকিয়ে আমারই ঘুমন্ত মুখের প্রতি মায়ের মতন মমতায় আমি সারা রাত্রি জেগে থাকি। চাঁদের টমটম আর ছেঁড়া খোড়া মেঘ ভেঙে চলেছে রাত্রিরে। পৃথিবীর ছোট্ট এক ঘরে বসে স্পষ্ট শুনি তার চমৎকার ঘণ্টার আওয়াজ।
ঘুম এসে কোলে করে নিয়ে গেছে যতবার আমার শরীর, ততবার স্বপ্নের দংশন। জাগ্রত আমার মন থেকে মনে কোন অফুরন্ত গোলাপ ছুটেছে। নীলিমায় পুঁতে দিও আমার কাফন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन। শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু আজকে আর চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। 12টা বেজে 5 মিনিট এবং একটু আগে আমরা যে গানটা শুনছিলাম সেটা হচ্ছে ওই আগের গানটা জেমসে ঠিক মতো প্লে হয়নি, তাই ক্ষতিপূরণ হিসেবে কবিতা তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না, এই গানটা আশা করছি ভালো লাগছে। আর কবিতা একটা দুটো পড়েছি, এক কবির নাম বলা হয়নি, তো একটা সবার কাছে কুইজের মতো ছিল যে যিনি সবার আগে সঠিক উত্তর দিতে পারবেন তার জন্য কিছু একটা থাকবে। কে সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য কি? হ্যালো হ্যালো। সো যিনি সঠিক উত্তর দিয়েছেন তিনি হচ্ছেন উনি। আপনার মুখে আপনার পরিচয়টা শুনি। আচ্ছা, আমি হচ্ছে আবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছি আর কি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন আবির। কোন ডিপার্টমেন্ট আবির? আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং। আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং কোন ব্যাচ? 44। আমি বিবিএ করেছি জাহাঙ্গীরনগর থেকে। হ্যাঁ, একবার প্রশ্ন করছিলাম আপনাকে 32 ব্যাচ। 32 ব্যাচে ছিলাম, রাইট। ওকে, সো আমি এখনো মিস করি ক্যাম্পাসটা। আসলে আপনি কি হলে থাকেন? জি, আলবিরুনি হলে। আলবিরুনি হলে, ওকে। আমরা মজা করতে আলচিরুনি হল। কোন হল? আলচিরুনি হল বলতাম আমরা মজা করে, আলবিরুনি হলকে। আমার অ্যালটমেন্ট ছিল মীর মোশাররফ হোসেন হলে, কিন্তু আমরা বন্ধুরা মিলে মজা করে সবাই বঙ্গবন্ধু হলে থাকতাম। আচ্ছা আচ্ছা, সে যাই হোক, বাট আমি প্রথম যে হলটাতে ছিলাম জাহাঙ্গীরনগরে ভর্তির আগে সেটা আলবিরুনি হল। আমার এক পরিচিত বড় ভাই ছিলেন, ওটা আমার জাহাঙ্গীরনগরের প্রথম কোনো হলে থাকা, সেটা আলবিরুনি হলই ছিল। আচ্ছা, হোয়াটএভার। সো আবির, আপনি প্রথম সঠিক উত্তর দিয়েছেন এবং কবিতাটা হচ্ছে কবিতা যে দুটো পড়লাম আব্দুল মান্নান সৈয়দের লেখা। তো আপনি সবার আগে সঠিক উত্তর দিয়েছেন, অভিনন্দন। ধন্যবাদ। এবং বোঝা গেল আপনি অনেক কবিতা পড়েন, তাই না? না, মোটেও না। তাহলে আপনি বললেন কিভাবে? কারণ এটা খুব একটা পরিচিত কবিতা কিন্তু ছিল না। মূলত আর কি কবিতা পড়ার আগ্রহটা থাকছিল আপনার ওই কবিতা পড়া দেখে আর কি। হ্যাঁ, তখন হচ্ছে পাবলো নেরুদার বইগুলো পড়তেন, অনেক আগের কথা। হ্যাঁ হ্যাঁ, অনেক আগে, অনেক বছর আগে। তখন আর কি আমি এর আগে আপনার শোতে শোনার আগে আমি বোধহয় না কখনো আর কি কবিতা বই ট্রাই করছি পড়া। আচ্ছা, তারপরে তো ওই পাবলো নেরুদার কবিতা যখন আপনি পড়াশোনা করলেন তখন আমি ওই সেখান থেকে দু চারটা করে কবিতা বই পড়া শুরু করি। তারপরে আপনার যে আরো বিভিন্ন কবিতা যখন পড়লেন আর কি, তো এইভাবে আর কি ওই। তো আব্দুল মান্নান সৈয়দের কবিতা আপনি মানে কতগুলো পড়েছেন বা কবে থেকে পড়ছেন? কতগুলো ঠিক না, এই কবিতাটা আমি অ্যাকচুয়ালি আলাদাভাবে পড়ছিলাম একটা ফেসবুক গ্রুপে আর কি। আচ্ছা, মানে কবিতার আপনি গ্রুপগুলো ফলো করেন তার মানে? হ্যাঁ, জি। মানে তার মানে ফেসবুকে কবিতার গ্রুপগুলো আপনি ফলো করছেন, এই তো? হ্যাঁ, এটা একটা গ্রুপ ছিল, বই নিয়ে গ্রুপ ছিল। আচ্ছা, সেখানে একবার একজন লিখেছিল আর কি, সেটা। আচ্ছা, তো কেমন লাগে আব্দুল মান্নান সৈয়দের কবিতা? একটু অন্যদের থেকে আলাদা একটু ওনার কবিতাগুলো। কবিতা ওভাবে বোঝার আসলে হয়তো কি বলে না, আমিও খুব বেশি বুঝি এরকম না, মানে পড়ে এমনি কেমন লাগে সেটাই জানতে চাইছি। পড়তে অবশ্যই ভালো লাগে, কবিতা পড়তে এখন ভালো লাগে আস্তে আস্তে। আগে হয়তো কখনো ট্রাই করে নাই তো বুঝতে পারতাম না, কিন্তু এখন বেশ ভালো লাগে। আচ্ছা, আমি যতদূর জানি এবং আমি না অনেকেই জানে, সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনটা খুব পরিপূর্ণ, অনেক কিছু হয়, অনেক গানের অনুষ্ঠান হয়, মঞ্চনাটক তো নিয়মিত হয়, কনসার্ট হচ্ছে, আবৃত্তি হচ্ছে, অনেক কিছু হচ্ছে, মানে একদম মানে সাংস্কৃতিক দিক থেকে আমার কাছে মনে হয় জাহাঙ্গীরনগর অঙ্গনটা খুব ভালো একটা জায়গা, যদি কেউ এগুলো প্রতি উৎসাহ থাকে। তো আপনি কি কোনো কিছুর সাথে জড়িত, কোনো কিছু করছেন এই মুহূর্তে, নাকি শুধুমাত্র মানে আপনি সমজদার একজন দর্শক? শুধুমাত্র দর্শক। আচ্ছা, সো আবির, আপনার ভয়েসটা অনেক সুন্দর এবং আপনি অনেক সুন্দর করে কথা বলেন। তো আমি ভাবছিলাম যে মানুষটা কবিতা পড়ে, যার কণ্ঠস্বরও ভালো, বাচন ভঙ্গিও ভালো, তার কণ্ঠে একটা আবৃত্তি হলে কেমন হতো? মোটেও আমার কাছে মোটেও হ্যাঁ মনে হচ্ছে, সেভাবে মুখস্থ নাই, এটাই আসলে কথা। আচ্ছা, আপনার কার কবিতা বেশি ভালো লাগে? মানে আপনার প্রিয় কবি কারা? আমার প্রিয় কবি সুকান্ত। তারপরে এরপর ধরেন পাবলো নেরুদা। আচ্ছা, এটা এদিকে ভালো লাগে। আর শামসুর রহমান, হেলাল হাফিজ। আচ্ছা, এই কয়েকজনই আর কি পড়েছি আর কি বলতে গেলে। আচ্ছা, বইমেলায় গিয়েছিলেন এবার? একবার যা হয়েছে, তো বই এর আগে যাওয়া হয়তো,
বেশ কয়েকবারই, বাট এখনো যে দেখা গেছে সাভারে থাকি তো এদিকে আসাই পড়ে না। তো একবার সময় করে গিয়ে যাওয়া হয়েছিল কয়েকদিন আগে, রাতে গেছিলাম। আচ্ছা, কয়েকটা বই কিনে আনছিলাম। কি কি বই কিনলেন শুনি, বলুন। বই কিনছি আসলে ওই বইগুলা আবার দ্বিতীয়বার করে কেনা রাখছে গিফট করার জন্য? না না না, নিজের জন্যই। নিজের জন্য? কেন আগের গুলো আমার কাছে একসময় ছিল আর কি। আচ্ছা, পরে বইগুলা ওই পড়তে দেওয়ার পর আর কি সেটা ফেরত আসে না আমার কাছে। এই জিনিস আমারও হয়েছে অনেক। তো এখন নিজের কালেকশনে রাখার জন্য কিন্তু হচ্ছে ওই যে আরণ্যক, পথের পাঁচালী, অসাধারণ বই, রাশিয়ার চিঠি, আর হচ্ছে আর দুইটা যাই হোক যে কটা নাম বলেন। দিবারাত্রি কাব্য আর হচ্ছে পুতুল নাথের ইতিহাস। আপনি তো একজন ভয়াবহ দুর্ধর্ষ পাঠক। তো যে কটা বইয়ের নাম বলেন প্রত্যেকটা আমার খুবই পছন্দ এবং বাংলা সাহিত্যের উজ্জ্বলতম বইগুলোর কয়েকটা। আপনি তো দুর্ধর্ষ পাঠক দেখা যাচ্ছে ভাই আবির, খুবই ভালো একজন পাঠক বলা যায়। অবশ্য আরেকটা ব্যাপার যে তোমার একটা ক্রেডিট দেবো, আমি যখন প্রথম শোটা শুনি ড্রিমস অ্যাভিনিউ, তো সেদিন তুমি হচ্ছে গিয়ে, আচ্ছা তুমি করে বললাম, ঠিক আছে, আমি তোমার মেসেজে সবসময় তুমি করে বলি, ঠিক আছে, আপনি জিনিসটা আসে না আসলে। 12 থেকে শুনছি, 3 বছর অনেক ক্লোজ হয়ে গেছে ড্রিমস অ্যাভিনিউ, তো সেই ক্ষেত্রে আসলে তুমি করে বললাম। আচ্ছা, আমিও তুমি করে বলি, সমস্যা নেই, বলো। হ্যাঁ, তারপরে তো সেদিন হচ্ছে তুমি একটা দিয়েছিল ছোট গল্পের রিভিউ, হচ্ছে কোনটা? গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের আমি কেবল ফোন করতে এসেছিলাম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো সেইটা আমি যখন প্রথম শুনি, সেটাই একমাত্র কারণ ছিল তোমার রিভিউটা পড়া, যে ড্রিমস অ্যাভিনিউকে নিয়মিত ফলো করা। এবং তারপর থেকে হচ্ছে আমি যে এখন এই 16তে এসে ড্রিমস অ্যাভিনিউটা ফলো করে আসতেছি। সেদিন মনে হয় একটা মুভি রিভিউ দিয়েছিল যে গোল। আমি প্রশ্ন মনে আছে একটা কথা, আরেকটা আছে যে তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক, নাম বলবো না কিন্তু বলছিলাম আমি কয়েকবার। আচ্ছা, জানলে বলার দরকার নেই। হ্যাঁ, ওকে, সিক্রেট তোমার কাছে থাকবে, সেটা বলবো না, কিন্তু সেটা আমি বের করছিলাম অনেক কষ্টে সেটা। আচ্ছা, ওকে। মানে বিবেচক একজন বন্ধু, তুমি অন এয়ার ফাঁস করে দিলে না, সেজন্য ধন্যবাদ তোমাকে। না, মোটেও না, এটা করবো না। তো এত ড্রিমস অ্যাভিনিউ এটা আমার অনেক ভালোবাসার জায়গা, ঠিক আছে, বলতে গেলে। তো আমি এটা মোটেও স্পয়েল করবো না, এটা মোটেও নষ্ট করবো না, এটা থাকুক। এখন বুঝতে পারি, এখন 5টা মানুষ যখন মেসেজ করে জানতে চায়, তারা যখন জানতে পারে না, সেই মজাটা আমিও নিতে তাদের কিরকম লাগতেছে। তো যাই হোক, আর হচ্ছে ক্যাম্পাসে কিরকম আসছো আর কি? আমি ওই প্রসঙ্গে যেতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে যে মানে আমি এখনো মাঝে মাঝে যাই, এবং আমি গেলে কোন জায়গাগুলোতে বেশি যেতে তোমাকে বলি। মানে আমার যে জায়গাগুলোতে বেশি ভালো লাগতো, যেমন সুইমিং পুলের ওই জায়গাটা আমার খুব ভালো লাগে, খুব নির্জন, প্রকৃতির একদম কাছাকাছি। আমি এখনো জাহাঙ্গীরনগর গেলে প্রথমেই একদম সুইমিং পুলের দিকটাতে চলে যাই, সেই সবুজ প্রান্তর, জলাশয়, ওই জায়গাটা আমার অনেক বেশি ভালো লাগে। সন্ধ্যাটা ওখানে কাটাতে আমার খুব ভালো লাগে এখনো। আর এরপরে হচ্ছে সন্ধ্যা নেমে এলে বন্ধুরা মিলে দেখা যায় ওই ট্রান্সপোর্টের ওখানে অথবা চৌরুঙ্গের ওখানে বেশ চায়ের আসর জমে, গল্পের আসর জমে, এরকমই হয়। তারপর হয়তো টঙের দোকানে টাকি মাছের ভর্তাটা আমার এখনো মানে খুব মিস করি জাহাঙ্গীরনগরের। তো ওখানে হয়তো ওই টাকি মাছের ভর্তা দিয়ে টঙের দোকান, বটতলায় চা মানে ডিনার করে তারপরে আবার হয়তো রাতের বেলা ফিরে আসি। এই জায়গাগুলোতেই বেশি যাওয়া হয় এখন গেলে। তোমার সাথে আমার দেখা করার খুব শখ ছিল। নিশ্চয়ই কখনো জাহাঙ্গীরনগরে দেখা হবে, হয়তো ইনশাআল্লাহ দেখা হবে একদিন আর কি। জাহাঙ্গীরনগর গেছিলাম, বলছিলাম যে সেদিন মাসে ভর্তি পরীক্ষা চলছিল। হ্যাঁ হ্যাঁ। তো তুমি একদিন বলছিলা যে আজকে গেছিলাম জাহাঙ্গীরনগরে, এরকম দেখলাম বেশ গরম গরম অবস্থা ভর্তি পরীক্ষা। তো সেদিন ভাবছিলাম, সেদিন যখন শুনতেছিলাম তখন হা হতাশ করতে, আজকে তোমার সাথে দেখা যেতে পারতো, অনেক ভালো হইতো। তো যাই হোক আর কি, ইনশাআল্লাহ হয়ে যাবে কোনো একদিন। তো আবির, খুব ভালো লাগলো কথা বলে। আচ্ছা, ভালো থেকো। আর কবিতার প্রতি ভালোবাসা, বইয়ের প্রতি ভালোবাসাটা অটুট থাকুক চিরকাল। অবশ্যই। ওকে, শুভকামনা তোমার জন্য। আচ্ছা, ঠিক আছে। আর একটা কথা। হ্যাঁ, বলো। ফোন করার জন্য ধন্যবাদ। অনেক এর আগে প্রায় 3টা কল দিয়ে পাই নাই। আচ্ছা, মানে লাইন আজকে আমার তো ফোন দিয়েছো, ওই নাম্বারটা দেখে চম করছিলাম। ফোনের নাম্বারটা খুঁজে মনে হচ্ছিল 9893 বলতেছে কার নাম্বার, তখন বলতে বললাম তোমার আর কি ফোন দিয়েছো, তখন আসলে আমাদের সীমা ছিল না। যাই হোক, অ্যাট লাস্ট কল হলো। সো আমি বইমেলা যাবো কবে? আমি কয়েকবার গিয়েছি, 5 বার গিয়েছি। সামনে একটু ব্যস্ত থাকবো, আমি জানি না আবার কবে যাওয়া হবে, আদৌ যাওয়া হবে কিনা। যাই হোক, নিশ্চয় দেখা হবে কোথাও। ওকে, ভালো থেকো। আচ্ছা, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ আবির। আমাদের সবার আগে উনি সঠিক উত্তর দিয়েছিলেন যে এটা হচ্ছে আব্দুল মান্নান সৈয়দের কবিতা। অসাধারণ একজন, আমার খুব প্রিয় একজন লেখক আব্দুল মান্নান সৈয়দ, এবং দুর্দান্ত শক্তিশালী গল্পকার এবং কবি বলা যায়। সবার প্রচলিত সব ধারা থেকে ব্যতিক্রমী ছিলেন, অনেক সাহস ছিলেন, অনেক বেপরোয়া ছিলেন বলা যায়। যাই হোক, সে তার সাহিত্য রীতি বা তার কাব্যধারা নিয়ে কোনো একদিন FM লাইব্রেরিতে আবার বিস্তারিত বলবো। আরো অনেকেই SMS এর অ্যান্সার দিয়েছেন, বেশিরভাগই লিখেছেন নির্মলেন্দু গুণ, শীর্ষেন, শামসুর রহমানও বলেছেন, কেউ একজন লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস, উনি কবিতা
যেটা লিখেছেন কবিতাও ভাবে তিনি লেখেননি, সেগুলো উনি নিজেই যেগুলো প্রথম জীবনে লিখেছিলেন সেগুলো নিজেই উনি আবার বাতিল করে দিয়েছেন। তিনি আসলে মূলত গদ্যকার। আর আরো তিনজন, কারণ দুজন একসাথে এসএমএস করেন সবসময়। জেসি যিনি সঠিক উত্তর দিয়েছিলেন আবির পরে, এবং এরপরে আরেকজন সাইফুল নামের আরেকজন কেরানীগঞ্জ থেকে সঠিক উত্তর দিয়েছেন। এরাই হচ্ছেন সঠিক উত্তরদাতা এখন পর্যন্ত। তো প্রথম জনের সাথে আমি এটাই সারপ্রাইজ একটা থেকে ফোন কল আমি করে তার সাথে অনেক কথা বলতে যাচ্ছিলাম, কিন্তু তাদের জন্য আমরা কি করতে পারি। জেএনজির জন্য আমরা একটু পরে একটা কবিতা পড়বো, যেহেতু তারাও সঠিক উত্তরদাতা। সেই কবিতাটা হবে জেএনজির জন্য, এবং তারপরে একটা গান প্লে করবো আমরা সাইফুলের জন্য, যেহেতু তিনি সঠিক উত্তরদাতা। সো ফ্রেন্ডস, এরকম আরো অনেক কিছুই থাকতে পারে আজকে, কে জানে, হয়তো আপনার সাথেও আজকে আমার অনেক কথা হবে। কখনোই আপনি জানেন না কি হতে যাচ্ছে ভবিষ্যতে, আমরা ভবিষ্যৎ দ্রষ্টা না। ওকে, সারপ্রাইজের জন্য ওয়েট করুন। আর যে কোনো কিছুর জন্য কোনো কিছু নিজের কথা ব্যক্ত করতে চাইলে, নিজের কথা শেয়ার করতে চাইলে, অথবা কোনো গান শুনতে চাইলে আমাকে এসএমএস করবেন। মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমাদের শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে 6969। বাপ্পা মজুমদারের একটা গান শুনবো, গানটা বেশ ভালোই লাগে আমার কাছে, একটু নিমগ্ন হয়ে শোনার মতো একটা গান, চোখেরই জলে। শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধুর আজকে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আমি আপনার সাথেই আছি। ভাবার কোনো কারণ নেই যে আমি সময়ের আগে চলে যাব, অনেক কিছু হতে পারে, কিন্তু আমি 2টা পর্যন্ত থাকবো, স্থির নিশ্চয় থাকতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আস্থা রাখুন আমার উপরে, ঠিক যতটা আস্থা সবচেয়ে প্রিয় বন্ধুদের উপরে রাখা যায়। শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে নেমেসিসের গান কবে, এবং তৃতীয় যাত্রা অ্যালবাম থেকে এই গানটা শুনলাম। তার আগের গানটা ছিল চোখেরই জলে, বাপ্পা মজুমদারের গান। আর আমাকে নির্জন এসএমএস পাঠিয়েছেন, যথারীতি খুব কাব্যময় একটি এসএমএস, সেটা হচ্ছে জীবনের বাঁকে বাঁকে কত পরিবর্তন, তবু কিছু মুগ্ধতা থেকে যায় সারা জীবন, কিছু অনুভূতি, কিছু অব্যক্ত ভালো লাগা মাঝে মাঝে ছুঁয়ে যাবে মায়াবী আবেশে। তো এমন একটা ভালো লাগার কথা আমাকে জানিয়ে দিন না, যেটা আপনাকে বারবার আবেশে ছুঁয়ে যায়, সেটা জানতে পারলে আরো বেশি ভালো লাগবে। আর একা নামের একজন ক্যান্টনমেন্ট থেকে আমাকে এসএমএস পাঠিয়েছেন, উনি অনেকদিন ধরেই আমাকে এসএমএস করেন, কিন্তু আজকের মতো এরকম দুর্ধর্ষ দুরূহ বানানে আপনি আমাকে মনে হয় জীবনে কোনোদিন এসএমএস করেনি। আপনার বানান মানে এসএমএস এর তাৎপর্য উদ্ধার করতে গিয়ে আমার চোখের পাওয়ার মনে হচ্ছে চশমা নিতে হবে কালকেই। হাইরোগ্লিফিক্স মিশরীয়রা পুরোনো দিনে ইউজ করতো লেখার জন্য, মানে ছবির মাধ্যমে বিভিন্ন রকম অক্ষর দিয়ে তারা সেটা দিয়ে, বা গুহাচিত্র বা চাইনিজ ল্যাঙ্গুয়েজে হয়তো বানান করে আমি সহজে পড়তে পারবো, কিন্তু আপনি যে বানানে ইংরেজি অক্ষরে বাংলা এসএমএস পাঠিয়েছেন, প্রত্যেকটা শব্দ গবেষণা করতে হচ্ছে আমাকে, অনেক কষ্ট করলাম। এত কষ্ট করলে গত 6 মাসে করিনি। তারপরে যেটুকু উদ্ধার করতে পারলাম একার এসএমএস এ, সেটা হচ্ছে যে অর্থহীন আবেগে নিজেকে হারানোর ইচ্ছা আমার নেই, তবে সুরের টানে ভেসে যেতে রাজি, অন্ধকারে ঢিল আমি ছুড়ব না, তবে অজানার পথে পা বাড়াতে রাজি। এবার আমি অন্যভাবে এসএমএসটা পরিমাণ, উনি যে বানানে লিখেছেন ওই বানানে অ্যাকচুয়ালি যেরকম যে উচ্চারণটা সবার আগে মাথায় আসবে আপনার, সেই উচ্চারণ একটু পড়ি। অর্থহীন আবাগা নিজাকা হারানোর ইচ্ছা আমার নাই, তবা সরার টানা ভাষা যাতার আগে। আপনি কিছু মনে করবেন, আমি জাস্ট মজা করার জন্য আপনার বানানে পড়ছি আর কি। আমন্দ কারা ডেল আমি ছড়ব না, তবা অজানার পতা পা বাড়াতার আগে। তো আজকে আপনি এত রকম দুরূহ বানানে চর্যাপদের ভাষায় কেন আমাকে এসএমএস করলেন বুঝলাম না। এইটার পাদটিকা হিসেবে আরেকটা কথা বলি, সেটা সবাইকে, সেটা হচ্ছে যে একটু সুন্দর করে প্লিজ গুছিয়ে লিখলে আমার পড়তে সুবিধা হয়, যেহেতু ইংরেজি অক্ষরে লিখছেন এসএমএস গুলো। তন্নি, আপনি কিছু মনে করবেন না প্লিজ। তন্নি মগবাজার থেকে আমাকে জানিয়েছেন, সেটা হচ্ছে যে কবিতার নীরব ভক্ত তিনি। আব্দুল মান্নান সৈয়দের অনেক কবিতা রাশেদ পড়েছেন, বোঝা যায়, কারণ হচ্ছে যে উনি অনেক কবিতার, আব্দুল মান্নান সৈয়দের বেশ কিছু দুর্দান্ত কবিতার নাম লিখে পাঠিয়েছেন, যেগুলো পড়তে গেলে আমার 12টা বেজে যাবে। অনেক বড় বড় কবিতা, ধ্রুবলতা, তারপরে স্বপ্নের অ্যান্টেনা, কাজ, মধ্যরাত্রি, যে কোনো একটা কবিতা শোনাবেন। আচ্ছা, যে কোনো একটা যেহেতু বলেছেন ফাইন, যে কোনো একটা শোনাবো। তৃপ্তি গুলশানের নিউ ফ্রেন্ড। সো যত নতুন বন্ধু আজকে এসএমএস পাঠিয়েছেন, জয়েন করেছেন, তাদের সবার প্রতিনিধি হিসেবে এবং তাদের সবাইকেই তৃপ্তির এসএমএস এর মাধ্যমে বরণ করলাম। সাথে থাকবেন অনন্তকাল ধরে, অনন্ত জীবন যদি পাই আমি, জীবন
জীবনানন্দের একটা কবিতার নাম। সে যাই হোক, সো আমি বলেছিলাম যে আবির সবার আগে সঠিক উত্তর দিয়েছিলেন, তার সাথে আমরা ফোনে কথা বললাম। সেকেন্ড মানে দ্বিতীয় সবার আগে যিনি সঠিক উত্তর দিয়েছিলেন, যিনি বা যারা, তারা হচ্ছেন মহতি যে, আর তারপরে হচ্ছে সাইফুল। তো এখন যে কবিতাটা পড়বো আব্দুল মান্নান সৈয়দের, এটা উৎসর্গ করছি মহিয়সী গরিয়সী মহতি যে কে। আচ্ছা সিরিয়াস, কারণ কবিতাটা খুব দারুণ, দুর্ধর্ষ একটা কবিতা। আহত আমি অনাহত আমি, এটা হচ্ছে কবিতা। সরি, আজকে আমার গলার অবস্থা খুবই ভয়াবহ। আচ্ছা, কবিতা পড়ার জন্য যেরকম ভাব গাম্ভীর্য দরকার, আজকে কেন যেন আমার আসছে না, তারপর আমি চেষ্টা করছি। আচ্ছা যাই হোক, দুষ্টামি বন্ধ। আহত আমি অনাহত আমি আসলে খুব সুন্দর একটা কবিতা। আমি এই জন্য অনেকক্ষণ ধরে, মানে এতক্ষণ যে কবিতাগুলো পড়ছিলাম, জাস্ট পৃষ্ঠা উল্টাতে উল্টাতে যেটা চোখে পড়লো, কিন্তু এইমাত্র যেহেতু একজন দুজনকে উৎসর্গ করতে হবে, এই জন্য একটু খুঁজে পেতে কোন কবিতাটা পড়লে ভালো হয়, এই জন্য অনেক খুঁজে পেতে এই কবিতাটা বের করলাম। আহত আমি অনাহত আমি, বারবার আহত হয়েছি আমি, আহত হয়েছি বাস্তবের কাছে, আহত হয়েছি স্বপ্নের কাছে। মানুষকে অসম্ভব ভালোবেসে অগ্রসর হতে গিয়ে মানুষকে অসম্ভব ঘৃণাই হেরেছি। ঘৃণা থেকে জেলেছি ফের আকাশী রামধনু। ঘাসের বিন্যাস ভালোবাসতে গিয়ে দেখেছি আমার প্রতি স্থির তাকিয়ে আছে ঘাসরং সাপের ঠান্ডা ক্রূর ভয়াল চোখ। মানবিক সৈকতে ভ্রমণ করতে গিয়ে এক একবার চোরা বান এসে আমার পা ধরে অতলে টেনে নিয়ে গেছে। এক একবার আমার স্বপ্নের কাচের জুতো বাস্তবের আঘাতে হয়ে গেছে খান খান। বারবার আহত হয়েছি আমি, আর যতবার আহত হয়েছি ততবার আমার পুরনো একটি ক্ষত ফেটে 5-7টি রন্ধ্র থেকে ছোট্ট এক ফোয়ারার মতো সরু ও ক্ষীণ রক্তের ধারা আতীব্র ছুটে গেছে। বারবার আহত হয়েছি আমি, কিন্তু যেন আমার ভিতরে এমন একটি জায়গা আছে যেখানে আমি কোনোদিন আহত হব না, যেখানে কোনো মানবের পদচিহ্ন পড়েনি, প্রকৃতিরও নয়। সেই আমার মধ্যেকার পাহাড় চূড়ায় সোজা এসে পড়ে সূর্যকর, সেই আমার ভিতর সমুদ্রে সরাসরি নেমে আসে চন্দ্র সম্প্রপাত। সেখানে আমি কলঙ্ক না পড়া চাঁদের মতো, অঙ্গুলি পরশরিক্ত কুমারীর স্তনের মতো, পৃথিবীর বহির্মহলের পৃথিবীর মতো, শূন্য থেকে নির্মীয়মান আদিম সেই নববিশ্বের মতো যেন। সেখানে আমি তোমাদের স্পর্শের অতীত, ব্যয়ের অতীত, সেখানে আমি ঝড়ের ভিতরে ধ্যান কেন্দ্রী, সেখানে আমি ঈশ্বরের অধিক ঈশ্বর। বাই দ্য ওয়ে, গানটা হচ্ছে সাইফুলের জন্য। সো ফ্রেন্ডস, শুনছেন এই মুহূর্তে আপনার বন্ধু আজকে আরেকবার, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। সময় যখন এক্স্যাক্টলি 12:38। সে যাই হোক, একটু আগে আমরা শুনছিলাম একটা কবিতা, যে কবিতাটা হচ্ছে আহত আমি অনাহত আমি। এটা হচ্ছে জেএনজির জন্য ছিল, যেহেতু তারা সঠিক উত্তর দিয়েছিলেন, এবং সাইফুলের জন্য একটু আগে আমরা একটা গান শুনলাম, শ্রীকান্ত আচার্যের আমি খোলা জানালা। তো এরকম নিশ্চয়ই আরো কয়েক বন্ধুর সাথে আজকে আমার ফোনে কথা হবে, সম্ভাবনা খুবই উজ্জ্বল, ফেলে দেওয়া যায় না। তবে এই মুহূর্তে একেবারেই ভিন্ন কিছু হয়ে যাক। মুভি অফ দ্য উইক। সবাইকে স্বাগত জানাচ্ছি মুভি অফ দ্য উইক সেগমেন্ট। অনেকদিন পর হচ্ছে সম্ভবত এই সেগমেন্টটা, কিন্তু এর মধ্যে আমি প্রচুর সিনেমা দেখেছি। এমন কোনো রাত সম্ভবত ছিল না যেদিন কোনো সিনেমা দেখিনি, এবং প্রতিদিন আমার রুটিন ছিল যে 1টা 2টা 2:30টার সময় সিনেমা দেখা স্টার্ট করতাম, এবং ভোররাত পর্যন্ত সিনেমা দেখে তারপরে ঘুম দিতাম। কালকে একটা দুর্দান্ত সিনেমা দেখলাম, এবং একবার আজানের পরে ঘুমাতে গিয়েছি। ভলভার একটা দারুণ সিনেমা। তবে আজকে সেই সিনেমাটা না, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজকে আমি মুভি অফ দ্য উইক সেগমেন্ট, যেহেতু অনেকদিন পরে হচ্ছে, একটা রাজস্বিক সিনেমা নিয়ে বলবো, যেদিন পরে হচ্ছে সেরকম একটা সিনেমা। এবং এটাকে আমি যদি বলি, ভূমিকাটা একটু লম্বা করে দিতে হবে, কারণ বেশি বিখ্যাত সিনেমা হলে যা হয়। এটাকে যদি বলি যে সর্বকালের সবচেয়ে বিখ্যাত সিনেমাগুলোর একটা, ভুল বলা হবে না। এই কথা বলার পর একটা কাশি এসে গেলে সেটাও ভুল হবে না, আরেকটা আসলে সেটাও মাফ করে দিতে হবে। আর অন্যভাবে যদি বলা যায়, সর্বকালের সবচেয়ে বেশি বিখ্যাত রোমান্টিক সিনেমাগুলোর একটা, সেটাও ভুল বলা হবে না।
যদি এটা বলা হয় যে সর্বকালের সবচেয়ে বেশি আলোচিত সিনেমাগুলো, অর্থাৎ যে সিনেমার কথা নামটা ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় এসছে এবং আমরা কথায় বার্তায় বিভিন্ন সময় উপমা দিতে গিয়ে বা অন্য অনেক কিছু বোঝাতে সিনেমার নামটা ইউজ করি, মানে হয়তো সিনেমাটা দেখাও হয়নি কিন্তু এই কথাটা অ্যাটলিস্ট জীবনে একবার কোনো কিছু বোঝাতে গিয়ে বলেননি, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে এই সিনেমাটা অনেক আগের সিনেমা 1939 সালে রিলিজ হয়েছে, বুঝতেই পারছেন কত আগের সিনেমা, 61 আর একদিকে 16, 77 বছর আগে একটা সিনেমা। এবং রঙিন সিনেমা তখন মাত্র হলিউডে শুরু হয়েছে, এরকম সময় একটা সিনেমা, এবং প্রথম দিকে রঙিন সিনেমাগুলোর একটা, এবং সম্ভবত হলিউডের ইতিহাসে এটাই প্রথম সিনেমা যেটা পুরোপুরি রঙিন, একেবারে 100% ফুল কালার্ড ফিল্ম, সেটা হচ্ছে এটাই। অনেক লম্বা একটা সিনেমা, 3 ঘন্টা 41 মিনিটের একটা সিনেমা। আর এই সিনেমা সম্পর্কে আচ্ছা নামটা আগে বলে নেই, সবাই ভাবছেন যে রহস্য তো অনেক হলো, এবার আসলে গন উইথ দ্য উইন্ড নামটা শুনিনি, এরকম হয়তো সিনেমা পাগল খুঁজে পাওয়া যাবে না। গন উইথ দ্য উইন্ডের নাম শুনিনি বা কোনো কিছু বোঝাতে গিয়ে বলেননি যে ও কোথায় গেল বা ওটা ওই বিষয়গুলো কোথায় গেল, সব এরকম আমরা অনেকবার বলেছি গন উইথ দ্য উইন্ড। সো দ্যাট ইজ দ্য ফিল্ম গন উইথ দ্য উইন্ড। গন উইথ দ্য উইন্ড হচ্ছে 1939 সালের সিনেমা, যেটা আমি আগেই বললাম। এবং এই সিনেমার কাহিনী বলার আগে আর অনেক ঘটনা, অনেক ফ্যাক্ট সিনেমাটা সম্পর্কে বলে নিতে হবে, কারণ এত বেশি বিখ্যাত সিনেমা। আমি যেটা বললাম পৃথিবীর সর্বকালের সবচেয়ে বিখ্যাত এবং আলোচিত সিনেমাগুলোর একটা। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে ব্যবসা সফল সিনেমা হচ্ছে এটা। তো এটা শুনে অনেকেই বলতে পারেন কেন টাইটানিক যে শুনলাম রেকর্ড ভাঙলো, তারপরে লর্ড অফ দ্য রিংস যে শুনলাম রেকর্ড ভাঙলো, অ্যাভাতার রেকর্ড ভাঙলো, সেগুলো তাহলে কি? আপনি যদি ডলারের হিসাব হলে হয়, যেহেতু এগুলো অনেক বেশি, কারণ ডলারের তখন 1939 সালের ভ্যালু আর এখনকার ভ্যালু নিশ্চয়ই এক না, কিন্তু আপনি যদি ইনফ্লেশন অর্থাৎ মূল্যস্ফীতি অ্যাডজাস্ট করেন, আস্তে আস্তে যেভাবে ইনফ্লেশন হয়েছে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করলে এখন পর্যন্ত এত বছর হলিউড ইতিহাসে সব থেকে ব্যবসা সফল ছবি হচ্ছে এটা। এবং এই ছবিটা এত বেশি জনপ্রিয় এবং এত বেশি বিখ্যাত ছিল, কয়েকবার রিলিজ দিতে হয়েছে, মানে 3-4 বার প্রডিউসারকে রিলিজ দিতে হয়েছে, কারণ দর্শক চাহিদা এত বেশি ছিল। পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ 2-3 মাইল লম্বা লাইন ধরে হলে ঢুকেছে টিকিট কাটার জন্য, এই সিনেমা দেখার জন্য, এরকমও হয়েছে। এবং আমেরিকার প্রত্যেকটা শহরে বা পৃথিবীর অনেক বড় শহরে মানে এত কিলোমিটার লম্বা লাইন হয়েছে, এরকম অনেক ছবি তখন নিউজ পেপারে আসতো। সেই 1939 রিলিজ সিনেমা 1945 সালেও রিলিজ দেওয়া হয়েছে, এরকম হয়েছে 6 বছর পরেও এত বেশি চাহিদা ছিল গন উইথ দ্য উইন্ডের। আরও কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট জানাই। সিনেমার প্রডিউসার হচ্ছেন ডেভিড ও স্লেজনিক। তো তিনি ডিসাইড করেছিলেন যে নায়ক হিসেবে তিনি ক্লার্ক গেবলকে নেবেন। ক্লার্ক গেবল ওই সময় হলিউডের একেবারে মানে হলিউড কাঁপানো, দুনিয়া কাঁপানো নায়ক, খুবই বিখ্যাত। এখন যেরকম ব্র্যাড পিট, লিওনার্দো ডিক্যাপ্রিও, টম ক্রুজ এরা, ঠিক ওরকম ওই সময় ছিলেন ক্লার্ক গেবল। তো ক্লার্ক গেবলকে ছাড়া অন্য কোনো নায়ককে তিনি নেবেন না, এলো তার একটা দৃঢ় প্রতিজ্ঞা। যার কারণে এদিকে ক্লার্ক গেবল তো মহাব্যস্ত, সবাই তাকে নিয়ে সিনেমা বানাচ্ছে, তার সময় পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র তাকে নেওয়ার জন্য 2 বছর প্রডিউসার ওয়েট করলেন, 2 বছর পরে সিনেমার কাজ স্টার্ট করলেন। মানে এটা থেকেই বোঝা যাচ্ছে যে ক্লার্ক গেবলকে তিনি নেবেনই, অন্য কাউকে নিয়ে সিনেমা করবেন না। আদারওয়াইজ হয়তো 2 বছর আগে সিনেমাটা রিলিজ হতো। 2 বছর পরে ক্লার্ক গেবলের শিডিউল মিললো, সময় হলো, এবং 2 বছর পরে সিনেমার কাজ স্টার্ট হলো, অন্য কাউকে দিয়ে তিনি করবেন না। এটা তো হলো নায়কের ব্যাপারটা। এই সিনেমা সবকিছু এরকম মানে অন্যরকম ব্যাপার স্যাপার আর কি। তো আস্তে আস্তে আমি একটা একটা সবকিছু বলছি। এবারে নায়িকার প্রসঙ্গে আসি। পরিচালকের প্রসঙ্গে পরে আসি। সবার ইচ্ছা ছিল যে একেবারে অতি বিখ্যাত কোনো নায়িকাকে তারা নেবেন না, হয়তো অল্প কয়েকটা সিনেমা করেছে, একটু নতুন, আমেরিকাতে বা হলিউডে ওইভাবে পরিচিত না, এরকম কাউকে নেবেন তারা, একটু নতুন মুখ, অচেনা মুখ, এরকম একটা ইচ্ছা তাদের ছিল। সেই জন্য পুরো মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে 1 বছর ধরে 1400 অ্যাক্ট্রেসের ইন্টারভিউ নেওয়া হয়েছে। আমার মনে হয় এটা একটা বিষয় রেকর্ড যে কোনো সিনেমার কোনো ক্যারেক্টারের জন্য 1400 জনের ইন্টারভিউ নেওয়া হয়নি, আমি যতদূর জানি। দীর্ঘ 1 বছর ধরে 1400 জনের ইন্টারভিউ নেওয়া হলো বিভিন্ন শহরে গিয়ে গিয়ে। 1400 জন থেকে একজন সিলেক্ট করা হবে এই সিনেমার নায়িকা হিসেবে, মানে বুঝতে পারছেন অবস্থাটা। এবং ওই সময় 1939 সালে $1 লক্ষ মার্কিন খরচ হয়েছিল ওই পুরো ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করতে। ওই সময় $1 লাখ মানে বুঝতেই পারছেন কত বেশি অর্থ খরচ করা হয়েছে নায়িকা খোঁজার জন্য। 1400 অ্যাক্ট্রেস, তার মধ্যে অনেক বিখ্যাত অ্যাক্ট্রেস ছিলেন ওই সময়ের, সবচেয়ে যারা ব্লকবাস্টার হিট অ্যাক্ট্রেস হলিউডের তারা ছিলেন। ফর এক্সাম্পল ক্যাথরিন হেপবার্ন, ওই সময় অনেক নাম করা একজন নায়িকা। ক্যাথরিন হেপবার্ন নিজে এসে তদবির করছেন আমাকে প্লিজ এই ক্যারেক্টারটাতে নিন, এবং আরো অনেকেই তদবির করেছিলেন এই ক্যারেক্টারটা করার জন্য। মানে অনেক আগে থেকে বোঝা যাচ্ছিল যে দুনিয়া কাঁপাতে একটা সিনেমা আসছে। তো তারপরে ক্যাথরিন হেপবার্নের কথা তো বাদ দিলাম। তো এর মধ্যে অনেক নতুন মুখ ছিল, অল্প পরিচিত, মধ্য পরিচিত, অতি বিখ্যাত, সবাই ছিল, দেশি ছিল, বিদেশি ছিল, অনেক ছিল। শেষ পর্যন্ত 1400 জন থেকে 10 জন, সেখান থেকে 5 জন পর্যন্ত এসে ঠেকে গেল। এরপরে তো খুব টাফ কম্পিটিশন হচ্ছে কাকে নেওয়া হবে। শেষ পর্যন্ত 5 জন থেকে অনেক কাহিনী কীর্তির পরে অনেক কষ্ট সৃষ্টি 2 জনকে রাখা হলো। দুঃখিত, অনেকগুলো কাশি আজকে দিতে হবে, সবগুলো ক্ষমা সুন্দর গানে শুনবেন। তো
দুজন নায়িকা যখন শেষ পর্যন্ত আসলেন, তো পরিচালকরা ঠিক একজনকে ঠিক করলেন তার মধ্যে থেকে, যে না ওনাকে শেষ পর্যন্ত নেওয়া হবে। আরেকজন মোটামুটি বাতিল বলে মোটামুটি ফাইনাল হলো। নিয়তির এমনই খেলা ছিল, এমনই কাকতালীয় ব্যাপার ছিল ওই সময়টাতে, যিনি সিলেক্টেড হচ্ছেন, মানে যিনি শেষ পর্যন্ত মনোনীত হলেন 1400 জন থেকে, অলমোস্ট কনফার্ম যে ওনাকে নেওয়া হবে। চার্লি চ্যাপলিন ওই সময় খুব বিখ্যাত অভিনেতা, চার্লি চ্যাপলিনকে আমরা সবাই চিনি। তো ওই সময় চার্লি চ্যাপলিনের সাথে সেই নায়িকার বিয়ে হয়েছে কি হয়নি, এই স্ক্যান্ডাল বা এই গুজব নিয়ে, এখন যেরকম নায়ক নায়িকাদের সম্পর্ক বিয়ে নিয়ে অনেক গুজব, ওই সময় সেটা ছিল। পুরো পৃথিবী তখন বেশ এটা নিয়ে মুখরোচক একটা গুজব হচ্ছে যে না ওই নায়িকার সাথে কি চার্লি চ্যাপলিনের বিয়ে হয়েছে নাকি তারা গোপন করছেন, খুব স্ক্যান্ডাল হচ্ছে এটা নিয়ে ওই সময়। তো পরিচালক ভাবলেন এরকম স্ক্যান্ডাল হচ্ছে, নায়িকাকে নিয়ে সিনেমা করলে কি সেটা ঠিক হবে কিনা, এই কারণে শুধুমাত্র ওই নায়িকাকে বাদ দেওয়া হলো। আদারওয়াইজ কিন্তু তিনি সিলেক্টেড হয়ে গিয়েছিলেন। সেই চার্লি চ্যাপলিন স্ক্যান্ডালে তিনি বাদ পড়লেন, আরেকজনের তিনি দ্বিতীয় মনোনীত ছিলেন, শেষ পর্যন্ত তার কপাল খুলল এবং তিনি শেষ পর্যন্ত অভিনয়টা করলেন। অ্যান্ড শি ইজ নান আদার দেন ওয়ান অফ দ্য মোস্ট প্রিটিয়েস্ট অ্যাক্ট্রেসেস অফ অল টাইম, অনিন্দ্য সুন্দরী, আমার অন্যতম প্রিয় একজন নায়িকা ভিভিয়ান লুই। ভিভিয়ান লুই হচ্ছে একজন ব্রিটিশ অ্যাক্ট্রেস। অ্যাকচুয়ালি তার অরিজিন হচ্ছে হাফ আইরিশ হাফ ফ্রেঞ্চ, যার ফলে মানে কিছুটা ফ্রেঞ্চ বিউটিও তার মধ্যে আছে এবং আইরিশদের নীল চোখ সেটাও তার আছে। অসম্ভব সুন্দরী একজন নায়িকা, এত বেশি সুন্দরী যে পরে তিনি একটা সময় আক্ষেপ করে বলেছিলেন যে আমি এত বেশি সুন্দরী না হলেই ভালো হতো, কারণ বেশিরভাগ মানুষ ওটাই বলে যে আমি এত বেশি সুন্দর, কিন্তু আমার অভিনয় প্রতিভা বা আমার অভিনয়টা গ্ল্যামারের কাছে মানে চাপা পড়ে থাকে, ওটা মানুষ কম নোটিস করে, তো আরেকটু কম সুন্দর হলে মনে হয় ভালো হতো, এরকম একটা আক্ষেপ একবার তিনি করেছিলেন। সে যাই হোক, সেটা তার বিষয়। তো শেষ পর্যন্ত অনেক কাহিনী করে 1 বছর পরে ভিভিয়ান লুই সিলেক্টেড হলেন অ্যাক্ট্রেস ক্যারেক্টারে, স্কারলেটের চরিত্রে অভিনয় করার জন্য। তারপরে সিনেমার কাজ শুরু হলো। তারপরে অনেক নাটকীয় আরো অনেক ঘটনা আছে, এই সিনেমা নিয়ে অনেক নাটকীয় ঘটনা আছে। প্রথমে একজন পরিচালক তিনি সিনেমাটা শুরু করেছিলেন, তার নাম হচ্ছে জর্জ কিউকার। জর্জ কিউকার ওই সময় বেশ নামী একজন ডিরেক্টর। তো জর্জ কিউকারের সাথে আবার এই সিনেমার যিনি ওই বললাম ক্লার্ক গেবল, যাকে ছাড়া সিনেমা করা হবে না বলে 2 বছর ওয়েট করা হলো, সেই ক্লার্ক গেবলের একটা আবার রেশারেশি ছিল। তো তিনি বিখ্যাত নায়ক কুতুব একজন, তিনি বললেন আমি ওই পরিচালকের সাথে কাজ করব না। তো যেহেতু নায়কের খুব ডিমান্ড, তার জন্য 2 বছর ওয়েট করা হলো, তার কথা তো রাখতেই হয়। এই কারণে জর্জ কিউকারকে 3 মাস শুটিং করার পরে বাদ দেওয়া হলো। বাদ দিয়ে আরেকজন পরিচালককে নেওয়া হলো, ভিক্টর ফ্লেমিং। বেশিরভাগ সিনেমার বেশিরভাগ কাজ ভিক্টর ফ্লেমিং শেষ করেছেন। ভিক্টর ফ্লেমিং অনেক বড় সিনেমা, 3 ঘন্টা 41 মিনিট সিনেমা দিয়ে আছে, তো এডিট করে আরো অনেক দিন লেগেছিল শুটিং করতে এবং অনেক হেক্টিক ছিল, অনেক নাটকীয় যেহেতু সিনেমাটা। একটা সময় তিনি এতই পরিশ্রান্ত হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, মনে হচ্ছিল যে না আর ভালো লাগছে না, জীবন ছেড়ে সবকিছু ছেড়ে যেদিকে দুচোখ যায় চলে যায়, এত বেশি এক্সস্টেড হয়ে গেলেন তিনি। পরে বললেন আমি কিছুদিন মাফ চাই, দোয়াও চাই, আশীর্বাদও চাই, আমাকে কয়েকদিনের ছুটি দাও, আমি কিছু জানি না, আমি পাগল হয়ে যাচ্ছি। যার ফলে ওনাকে কয়েকদিন নির্বাসনে পাঠানো হলো যে তুমি বিশ্রাম নিয়ে আসো বাবা, একটু ঘুরে ফিরে আবার ফ্রেশ হয়ে আসো। ওই সময়টাতে আরেকজনকে পরিচালকের দায়িত্ব দেওয়া হলো, স্যাম উড নামে। তিনি আবার কিছু কাজ তিনি করেছেন। তো 3 জন পরিচালক মিলে এই সিনেমাটা অ্যাকচুয়ালি বানিয়েছেন, জর্জ কিউকার, ভিক্টর ফ্লেমিং এবং স্যাম উড। বাট বেশিরভাগ কাজ অলমোস্ট 80% বা 75% হচ্ছে ভিক্টর ফ্লেমিং এর করে, এই জন্য ওনার নামটাই আসে ক্রেডিটে। এটা তো গেল পরিচালকদের কাহিনী। এবার একটু অ্যাওয়ার্ডের কথায় আসি। 1939 পর্যন্ত 1939-এ সিনেমাটা রিলিজ হলো। 40 সালে যে অস্কার অনুষ্ঠানটা হলো, দ্যাট ওয়াজ 12th অস্কার অ্যাওয়ার্ড এবং সেই 12তম অস্কার পুরস্কার আয়োজনে এটা 12টা বিভাগে নমিনেশন পেয়েছিল। তখন পর্যন্ত এটা ছিল বিশ্ব রেকর্ড, 12টা বিভাগে আর কোনো সিনেমা তখন পর্যন্ত নমিনেশন পায়নি এবং 10টা অস্কার জিতেছিল এই সিনেমাটা। 10টা অস্কার জেতা সিনেমা এখন পর্যন্ত খুব বেশি না, আর ওই সময় তো এটা ভয়াবহ রেকর্ড, মানে এটা মারাত্মক একটা রেকর্ড ছিল, একটা সিনেমা 10টা অস্কার জিততে পারে। তো 10টা অস্কার জেতা সিনেমা সেটাই, এটা হচ্ছে যেমন বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট স্ক্রিন প্লে, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস, সবকিছু এই সিনেমাটার দখলে। এবং সাপোর্টিং অ্যাক্ট্রেস একজন আফ্রিকান আমেরিকান কৃষ্ণাঙ্গ অভিনেত্রী জিতেছিলেন এবং ওটাই হচ্ছে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ অভিনেত্রী জেতা অস্কার, অভিনেত্রী প্রথম কোনো কৃষ্ণাঙ্গ অ্যাক্টর বা অ্যাক্ট্রেস এই সিনেমা দিয়ে অস্কার পেলেন। ম্যামি ক্যারেক্টার অভিনয় করেছিলেন যিনি এই সিনেমাতে, তিনি। তো এই হচ্ছে পুরস্কারের কাহিনী। তো এত কিছু থেকে বুঝতে পারছেন যে এটা যেন তেন সিনেমা কিন্তু এটা না, এবং নামটা ছোটবেলা থেকেই আমি শুনে আসছি, গন উইথ দ্য উইন্ড। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ছোটবেলা থেকে যে সিনেমার নাম শুনে আসছি, গন উইথ দ্য উইন্ড, সেটা আমি কিছুদিন আগে মাত্র দেখলাম। সেই দেখার কাহিনীও নাটকীয়তায় ভরা সিনেমার মতো। প্রথম রাতে শুরু করলাম, সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডের আগের রাতে, মানে 13 তারিখ পহেলা ফাল্গুন শেষ হলো, ওই রাতে দেখা শুরু করলাম। ভাবলাম যে না, ভ্যালেন্টাইন্স ডে মে আমি এই ধরনের কনসেপ্টে বিশ্বাসী না, এটা আমি কখনোই সেলিব্রেট করি না। তো আমি ভাবলাম বাট অন্যরা যেহেতু সেলিব্রেট করছে, চারদিকে একটা উৎসবমুখর পরিবেশ, এই সুযোগে আমি একটা ব্যাপক রোমান্টিক সিনেমা এতদিন ধরে নাম শুনে আসছি, এটা একটু দেখে ফেলি, বন্ধ হয় না বিষয়টা। তো আমি যে সিনেমাগুলো বেশি আগ্রহ নিয়ে দেখতে বসি ওইগুলোতেই ভেজাল লাগে, মানে হয় ডিস্ক স্ক্র্যাচ থাকে, আটকে যায়, বারবার ট্রাই করেও হয় না। তো সিনেমা যখন জমে উঠেছে, 3 ভাগের প্রায় 2 ভাগ শেষ, তখন শুরু হলো এক
মহা যন্ত্রণা। তো সিনেমা আগাচ্ছে না, অনেক মানে ডিস্ক বের করে আবার দিচ্ছে, ভাবে ভোর রাত পর্যন্ত পরিশ্রম করতে করতে দেখলাম যে হচ্ছে না। তো 3 রাত মিলিয়ে অনেক যুদ্ধ করে শেষ পর্যন্ত আমি সিনেমাটা শেষ করলাম, কারণ শেষ করে ওঠা যাচ্ছিল না। এতটা অসাধারণ লাগতো, এত বছর আগের একটা সিনেমা এখনো কি আকর্ষণীয় আমার কাছে মনে হলো। বিশাল ভূমিকা দিলাম, এবার একটু সংক্ষেপে আমি কাহিনী, ভূমিকা অনেক বেশি সময় ধরে দিয়েছি, কাহিনী খুব সংক্ষেপে বলবো, বেশি কাহিনী বলবো না, কারণ আপনি যেন দেখতে পারেন সিনেমাটা, সেই আকর্ষণটা আমি ধরে রাখতে চাই। আচ্ছা, আরও কিছু অর্জনের কথা বলি। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট বা AFI এটাকে সর্বকালের শ্রেষ্ঠ 100 আমেরিকান ফিল্মের মধ্যে একদম শুরুর দিকে রেখেছে এটাকে। এবং আরও শুধু এটা তো একটা লিস্ট বলে, এরকম অনেক লিস্টে পৃথিবীর সর্বকালের সেরা 10টা সিনেমা, হ্যান্ড সিনেমা সেরা 10, এই সেরা 10, এরকম অনেক লিস্টে এই সিনেমাটা আছে। তো সে যাই হোক, এবার আসি আমি একটু সংক্ষেপে কাহিনী। মূলত একজন নারী চরিত্র স্কারলেট ওহারা, যার নাম ভিভিয়ান লুই, যে ক্যারেক্টার অভিনয় করেছেন, তাকে ঘিরেই মূলত সিনেমাটা। কোনো নায়ক নির্ভর সিনেমাটা না, ওই কেন্দ্রীয় চরিত্রে যিনি ভিভিয়ান লুই, সেই ক্যারেক্টারটা নারী চরিত্র নির্ভর সিনেমা, পুরো সিনেমাটা তার জীবন যুদ্ধ নিয়ে আসলে সিনেমাটা। প্রথমে তিনি থাকেন ধনির দুলালি, আমাদের দেশের সিনেমা যেরকম দেখা যায় জমিদার অমুক চৌধুরী সাহেবের একমাত্র কন্যা, ব্যাপক ওরকম একটা ক্যারেক্টার থাকে আর কি। এটা ঘটনার পটভূমিটা হচ্ছে 1861 সালের দিকে কাহিনীটা শুরু হয়। ওই সময়টাতে দাসপ্রথা তখনও পর্যন্ত আমেরিকাতে ছিল, এবং ওই সময়টাতে সামন্ত ব্যবস্থা ছিল আমেরিকার সমাজ ব্যবস্থায়। তার মানে হচ্ছে যে বাংলাদেশে যেরকম জমিদারি প্রথা ছিল, আমেরিকাতে ছিল এরকম বিভিন্ন রকম লর্ড, তারা বিশাল হাজার হাজার বিঘা জমির মালিক, এবং সেখানে চাষ করতেন, বা এরকম একটা ফার্ম হাউস থাকতো তাদের, এবং সেখানে অনেক কৃষ্ণাঙ্গ দাসরা কাজ করতো, তাদের উপর অনেক অত্যাচার করা হতো, এবং তারা বেশ জমিদারের মতো, বাংলাদেশে যেরকম সেই আমলে জমিদাররা যেরকম শান শওকতের লাইফ লিড করতেন, তারাও ওরকম করতেন। মানে ওরকমই একটা মোটামুটি আমাদের জমিদার প্রথার মধ্যে একটা ব্যবস্থা ছিল, বিশেষ করে দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রে সাউদার্ন পার্টে। তাদেরকে বলা হতো স্ট্যাটাসের সাথে সাউদার্নার, রিচ সাউদার্নার বলা হতো তাদেরকে। তো এরকম একটা জমিদার ধনাঢ্য পরিবারের সবচেয়ে তিন কন্যা সবচেয়ে সুন্দরী হচ্ছেন আমাদের ভিভিয়ান লুই বা স্কারলেট ওহারা। তো যেহেতু সুন্দরী বাবার সবচেয়ে সুন্দরী বাবা না, ধনী বাবার সবচেয়ে সুন্দরী কন্যা, স্বাভাবিকভাবেই তার জীবন কাটে হেসে খেলে নেচে গিয়ে, এবং তার প্রণয় প্রার্থী অনেক যুবক, ওই অঞ্চলের সব যুবকই তার জন্য পাগল, তার সাথে ওয়ার্ল্ড নাচার জন্য, ট্যাঙ্গো নাচার জন্য সবাই জীবন দিয়ে দিত, প্রস্তুতি এরকম একটা ব্যাপার। এবং সে নিজ রূপে গরবিনী একজন নারী, সে হেসে খেলে নেচে গিয়ে দিন কাটাচ্ছে, ঘোড়ায় চড়ে সময় কাটাচ্ছে, খুবই রূপকথার মতো শুরু হয় স্টার্টিংটা। এবং সে আবার বেশ উপভোগ করে যে এত ছেলে তার জন্য পাগল, সে আবার এটাকে বেশ তাড়ি উপভোগ করে, এবং বিষয়টা তার কাছে খুব উপভোগ্য। এবং সেও একটু ফ্লার্টি টাইপ, মানে তারও আবার এরকম একটু ফ্লার্ট করতে খুব ভালো লাগে। তো কিন্তু মনে মনে সে একজনকে পছন্দ করে, যার নাম হচ্ছে অ্যাশলি উইলকস। সেও আরেক জমিদারের ছেলে, তাদের জমিদারির পাশের জমিদারির যে তার ছেলে। তো অ্যাশলি উইলকসকে মনে মনে পছন্দ করে, কিন্তু অ্যাশলি উইলকস একটু অন্য টাইপের আর কি। সে আবার দেশ নিয়ে ভাবে, সমাজ নিয়ে ভাবে, জীবন নিয়ে ভাবে, একটু বেশ তার মননে গভীরতা আছে। তো মননে গভীরতা সেরকম একটা ছেলে তো নিশ্চয়ই এরকম ফ্লার্টি টাইপ একটা মেয়ে, শুধুমাত্র শান শওকত ছাড়া আর কিছু বোঝে না, এমন কাউকে পছন্দ করবে না, স্বাভাবিক, যে জীবন নিয়ে ভাবে। তাই সে স্বাভাবিকভাবে আমাদের স্কারলেটকে পছন্দ করে না। কিন্তু স্কারলেট তো এটা মেনে নিতে পারে না। সে শয়নে স্বপনে, আধো জাগরণে, শিহরণে সবসময় শুধু অ্যাশলি উইলকসকেই স্বপ্ন দেখে যায়। তো অবশেষে তার হৃদয়টা ভেঙে খান খান হয়ে যায় যখন অ্যাশলি উইলকস তার কাজিনকে বিয়ে করে, আমাদের স্কারলেটকে বিয়ে না করে। তার চোখের জলে নাকের জলে বালিশ, ওই রাজপ্রাসাদের প্রত্যেকটি ইঞ্চি সয়লাভ হয়ে যায়, রাজপ্রাসাদ ডুবে যায় চোখের পানিতে, এরকম একটা অবস্থা আর কি। সে যাই হোক, তো শেষ পর্যন্ত তাকে না পেয়ে ক্রোধে দিশেহারা হয়ে, রাগে ঈর্ষায় ক্ষোভে কি করা যেতে পারে এরকম ভাবতে ভাবতে আমাদের স্কারলেট ওহারা বিয়ে করে ফেলে। সে যাকে বিয়ে করলো, যে ক্যারেক্টারটাকে, মানে তার কাজিনকে আমি একটু আগেই বলেছিলাম, মেলানি যার নাম, সেই মেলানির আপন ভাইকে সে বিয়ে করে ফেলেছে। শয়তান, তুই আমাকে ছেড়ে ওকে বিয়ে করেছিস, ওর ভাইকে আমি বিয়ে করে দেখাবো কত ধারে কত চাল। তো আসলে সে যেহেতু বড় লোকের আদুর মেয়ে, ছোটবেলা থেকে আদর বড় হয়েছে, এত কিছু তার ভাবার টাইম নেই, মনে হয়েছে যেটা সেটা করে ফেলবে ঠাসঠুস। তো সে মেলানির বড় ভাইকে বা ছোট ভাইকে, বড় না ছোট এটা বোঝা যায় না সিনেমা দেখে, ভাইকে বিয়ে করে ফেললো। তো এর কিছুদিন পরেই আমেরিকান সিভিল ওয়ার, আমেরিকান গৃহযুদ্ধ, যেটা আমরা সবাই জানি খুব বিখ্যাত, যেটাকে বলা যায় যে কনফেডারেটদের সাথে ইয়াঙ্কিদের একটা যুদ্ধ, যেটা নিয়ে অনেক সিনেমা, অনেক উপন্যাস, অনেক সাহিত্য আছে। 1861 জুলাইতে প্রবাবলি যে যুদ্ধটা শুরু হয়, ওই যুদ্ধটা শুরু হয় তার কিছুদিন পরে। এবং সাউদার্ন, অর্থাৎ সাউথের সেই স্টেটগুলো কনফেডারেট ছিল, এবং পুরো মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিপক্ষে, যাদের নেতৃত্ব দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। যাই হোক, সে আরেক ইতিহাস, দাসপ্রথা উচ্ছেদ হলো, ওই যুদ্ধে কনফেডারেটরা হারলো, সে আরেক ইতিহাস, আমি সিনেমার কাহিনীতে থাকি। তো সাউদার কনফেডারেটের সেই যুদ্ধ ঘোষণা করলো, এবং সেই যুদ্ধে ওই এলাকার সেই জমিদার, যে যত পুত্র সন্তান জমিদার তনয় যারা ছিলেন, তারা তাদের বীরত্বে, তাদের পুরুষত্বে আঘাত হানলো, আমরা কি করে বসে থাকি ঘরে। তো সেই অ্যাশলি উইলকস
আমাদের স্কারলেটের ভালোবাসার মানুষটা, সেও যুদ্ধে গেল, সে যাকে বিয়ে করলো রাগ করে মেলানির ভাইকে, সেও যুদ্ধে গেল, এবং ওই এলাকার সব জমিদারের পুত্ররা যুদ্ধে গেল। তো যুদ্ধে স্বাভাবিকভাবে ইয়াঙ্কিদের সাথে তারা পারলো না, এবং যুদ্ধে পর্যুদস্ত অবস্থা, এবং তার হাজব্যান্ড যাকে ডাক করে বিয়ে করেছিল মেলানির ভাই, সে যুদ্ধে মারা যায়, যার ফলে কিছু বুঝে ওঠার আগেই সে বিধবা হয়ে যায়, এবং অ্যাশলি উইলস কোনোতে মারটার খেয়ে অবশেষে জীবিত থাকে, তার ভালোবাসার পাত্র। এবং আরো অনেক ক্ষয়ক্ষতি, যুদ্ধের অনেক বিভৎসতা, অনেক ভয়াবহতা দেখানো হয়েছে। আমি একটু মজার ছিল সিনেমার কাহিনীটা বলছি, বাট এর মধ্যে অনেক ট্র্যাজিক ব্যাপার আছে আসলে। মানে শুধুমাত্র এটা আসলে রোমান্টিক ফিল্ম না, এর মধ্যে যুদ্ধের নৃশংসতা, যুদ্ধের বাস্তবতা, ভয়াবহতা, মনুষ্যত্বের পরাজয়, এই বিষয়গুলো খুব ট্র্যাজিক ভাবে ফুটে উঠেছে এই সিনেমাতে। শুধুমাত্র রোমান্টিক ফিল্ম এটাকে বলা যাবে না, এটাকে বলা যায় রোমান্টিক এট দ্য সেম টাইম ওয়ার এপিক ফিল্ম একটা, অথবা ড্রামাও বলা যায়, এবং খুব ট্র্যাজিক মুভি ওটাকে বলা যেতে পারে। মানে জীবনের অনেক কিছু দেখানো হয়েছে আসলে রোম্যান্সের পাশাপাশি। তো অবশেষে সেই যুদ্ধ জয় করে অনেক, এর মধ্যে আর অনেক কাহিনী ঘটে। ও, আসল কাহিনী তো বলতেই ভুলে গেছি, এর মধ্যে আরেক যুবকের আবির্ভাব ঘটনা দৃশ্যে মঞ্চপটে। তিনি হচ্ছেন সেই ক্লার্ক গেবল, আমাদের মূল নায়ক, যাকে নিয়ে এত মাতামাতি। ক্লার্ক গেবলের ক্যারেক্টারটার নাম থাকে কি জানো, রেড কর্নেল, রেড সামথিং, যাই হোক, রেড বাটলার। হ্যাঁ, রেড বাটলার। তো সে থাকে আবার একেবারেই ঠিক স্কারলেটের অপোজিট। স্কারলেট যেরকম অনেক ছেলের সাথে ফ্লার্ট করে এবং বেশ উপভোগ করে, সবাই তাকে এত পছন্দ করে, আবার কর্নেল রেড বাটলার হচ্ছে যে অনেক নারীর সাথে তার প্রণয় আখ্যান, এবং নারী মহলে সে খুব জনপ্রিয় এবং খুব হ্যান্ডসাম সুপুরুষ, এবং সেও এরকম অনেক নারীর সাথে ফ্লার্ট করে এসছে, এবং মানে একই রকম দুজন আর কি, স্কারলেট এবং আমাদের রেড বাটলার। কিন্তু এতই দেখে আসলেও এবং এত নারীর হৃদয় জয় করলেও প্রথম দেখাতেই আমাদের স্কারলেটকে তার ভালো লেগেছে, কারণ এরকম চঞ্চল, এরকম প্রাণবন্ত এবং এরকম ফ্লার্টি টাইপ কোনো মেয়ে, বা এরকম খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার আমাদের স্কারলেটের। সিনেমাটা দেখলেই বুঝবেন, এর আগে তার চোখে পড়েনি, তো প্রথম দেখাতেই সে কাত হয়ে যায় আর কি। কাত মানে একেবারে মানে পপাত ধরণী তল। তো সেই সুযোগ খুঁজতে থাকে কিভাবে এই চঞ্চলা হরিণীর হৃদয় জয় করা যায়, কিন্তু চঞ্চলা হরিণীর হৃদয় তো অ্যাশলি উইলসের কাছে। সে প্রথমে বাটলারকে গুরুত্ব কিছুই দেয় না। তো এভাবে কাহিনী এগিয়ে যেতে থাকে, এবং যুদ্ধের ভয়াবহতার মধ্যে বিভিন্ন যুদ্ধের অনেক ট্র্যাজিক ব্যাপার স্যাপার দেখানো হতে থাকে। কিন্তু অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত আমাদের কর্নেল রেড বাটলার আমাদের স্কারলেটের হৃদয়টা জয় করতে পারলো না, তাকে কোনো পাত্তাই পায় না সে স্কারলেটের কাছে আর কি। তো একটা সময় যুদ্ধ শেষ হয়, এবং যুদ্ধ শেষ হলো, বা যেহেতু ইয়াঙ্কিদের জয় হলো এবং সেই সাউদার্নারদের, আমাদের সেই জমিদারদের পরাজয় হলো, যেটা হলো আসলে যে তাদের সমগ্র স্টেট, মানে দক্ষিণের সবগুলো অঞ্চল, সবগুলো জমিদারি স্টেট, সবকিছু একেবারে তছনছ হয়ে বেশিরভাগ জমিদারি নিহত হলেন, মারা গেলেন, অথবা তাদের সেই জমিদারি যে স্টেটগুলো, যে ফার্ম হাউসগুলো, সব ধুলোয় মিশে গেল একেবারে, বলা যায় যে মানে পথের ফকির থেকে মুহূর্তেই একেবারে মানে আমির থেকে পথের ফকির হয়ে যাও চোখের পলকে, ঠিক এরকম একটা সবার ভাগ্যেই এই নিয়তিটা নেমে আসলো। তো যে স্কারলেট একসময় জমিদারের আদুরে কন্যা ছিলেন, এখন দেখা যাচ্ছে যে তার মানে ঠিকমতো খাবার জুটছে না, এরকম একটা খুব বাজে একটা অবস্থা হয়ে গেল। এদিকে তার নিউলি ম্যারিড হাজব্যান্ডও যুদ্ধে শহীদ, মানে খুবই মানে একদম চোখের পলকে হঠাৎ করে একেবারে অপর মানে মুদ্রার অপর দিকটা তিনি দেখতে লাগলেন। তো বাধ্য হয়ে অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে, অনেক লড়াই করে তিনি তার সেই জমিদারি ফার্ম হাউসে ফিরে আসলেন। কিন্তু সেখানে এসে দেখলেন তার মা ইতিমধ্যে মারা গেছেন, এবং বাবাও পাগলের মতো হয়ে গেছেন প্রায়, যেহেতু জমিদার এস্টেট চলে গেছে তার কাছ থেকে, এবং 3 বেলা খাবার কি, 1 বেলা খাবার জুটছে না, এরকম অবস্থা। যে কোনো দিন নিজের কাজ নিজে করেনি সেই মেয়েটা শেষ পর্যন্ত মাঠে গিয়ে নিজের সেই কৃষিকাজ নিজে করা শুরু করলো তার 2 বোনকে নিয়ে, এবং তার নরম কোমল হাতে মানে দাগ পড়ে গেল কাজ করতে করতে, সবকিছু পুরো স্টেটের সবকিছু দেখাশোনা করতে করতে। তারপরও 1 বেলা খাবার জুটে না, এতটা বাজে অবস্থায় পড়ে গেলেন। সে কোথায় ছিলেন আর এখন কোথায় আসলেন। তো এরকম অনেক, আমি আর কাহিনীটা অনেক বড় কাহিনী, 3 ঘন্টা 41 মিনিট, আমি এতটা ডিটেল বলতে যাচ্ছি না, শুধু সংক্ষেপে একটা জিনিস বলি। এরপরে আরো অনেক স্ট্রাগল আছে তার জীবন, অনেক দুঃখ, অনেক যন্ত্রণা, অনেক অশ্রু ঝরাতে হয়। এবং আমাদের সেই রেড বাটলার, সেও সুযোগ খুঁজতে থাকে তার হৃদয় জয় করে, কিন্তু শেষ কোনো পাত্তাই পায় না, কারণ তার হৃদয়ে অ্যাশলে আছে, শুধু অ্যাশলে ছাড়া অন্য কেউ সেখানে নেই। তো এর মধ্যে অনেক চেষ্টা করে সে আবার জীবনে আবার সফলতার মুখ দেখে, আবার সেই বিত্ত সাম্রাজ্য বৈভবের জগতে আবার সে আসে, আবার সেখান থেকে ধ্বংসের অতলে নিমজ্জিত হয়। এরকম জীবনে তার অনেক উত্থান এবং পতন একই পর ঠিক মানে নাগরদোলার মতো আসতে থাকে। এই জীবনের একদম শীর্ষ সাফল্যে আবার ঠিক সেখান থেকে চূড়ান্ত অবনতিতে, ধ্বংসের দার্শিম এরকম। এবং একজন নারীর মধ্যে যতগুলো বৈচিত্র্য থাকা সম্ভব তার চরিত্রে, সবগুলোই স্কারলেটের মধ্যে থাকে। লাইক তার ভিতরে যে মমতাময় যে সত্তাটা, ঠিক শাশ্বত নারী, কোমল এবং মমতাময়, এবং সবকিছুর ঊর্ধ্বে তার যে ভালোবাসার একটা কোমল হৃদয়, সেটা যেমন আমরা অনেক দৃশ্যে, অনেক ব্যাপারে, অনেক ঘটনা স্কারলেটের মধ্যে দেখতে পাই, ঠিক তার যে আবার অবস্থা দৃষ্টি সেই মমতাময় নারী যে আবার খুব ধূর্ত, শট এবং খুব চূড়ান্ত চালাকি, এবং খুব কি বলা যেটাকে
আবার চূড়ান্ত নোংরামি করে, মানে যেখানে হৃদয়ের কোনো দাম নেই, আবেগের কোনো দাম নেই, শুধুমাত্র অর্থ লোভ, বিত্ত লোভ, এগুলোই সারা কাছের মতো, ঠিক স্কারলেটের ওই রূপটাও আবার দেখি। আবার কখনো আমরা দেখি তার প্রচন্ড ভালোবাসার হৃদয়টা, যে একজনকে ভালোবেসে তার জন্য তাকে পাবে না জেনেও যে দিনের পর দিন ধরে তার জন্য অপেক্ষা করা। আবার একই সাথে শুধুমাত্র একটু ভালোভাবে বাঁচার জন্য অর্থবিত্তের লোভে আবার চোখের পলকে 5 মিনিটের মধ্যে কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলা শুধুমাত্র টাকার লোভে, সেটাও আমরা তার মধ্যে দেখি। মানে একটা আমার কাছে যেটা মনে হয়েছে, যেরকম পূর্ণাঙ্গ নারী চরিত্র বা মানে যার মধ্যে এত ভ্যারিয়েশন আমি মনে হয় খুব কম ক্যারেক্টারের মধ্যে দেখেছি এত বেশি এত 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 সিনেমা দেখার পরেও। মানে যতগুলো ডাইমেনশন থাকা সম্ভব, যতগুলো বৈচিত্র্য থাকা সম্ভব একজন নারীর মধ্যে, তার সবকিছু স্কারলেটের মধ্যে আছে। তাকে এই আপনি ঘৃণা করবেন, প্রচন্ড বাজে হিসাবে আখ্যা দিবেন, ঠিক পর মুহূর্তে আবার তাকে ভালো না বেসে পারবেন না। আবার যখন তার জন্য আপনার হৃদয়ে মমতা আর্দ্র হবে, তার পরের মুহূর্তে আবার তার জন্য ঘৃণায় আপনার হৃদয় ভরবে, তার এমন কিছু হয়তো দেখবেন আপনি। মানে এত বেশি ভ্যারিয়েশন তার মধ্যে। সে যেমন এই জীবনে চূড়ান্ত সাফল্য উঠছে, আবার ধ্বংসে নেমে যাচ্ছে, ঠিক আপনি এইটাকে ভালোবাসেন, আবার এইটাকে ঘৃণা করছেন, বাট একেবারে শেষ পর্যন্ত গিয়ে তাকে ভালো না বেসে আসতে পারবেন না শেষ পর্যন্ত গিয়ে। এবং অসাধারণ একটা সিনেমা, সেখানে ভালোবাসার ব্যাপার যেমন আছে, যুদ্ধের ব্যাপার আছে, মানবিকতা আছে, এবং সবকিছুর পর আসলে যে থিমটা আমার কাছে মনে হয়েছে যে আসলে সবকিছুর পরও লড়াই করে নিজের যে আমার হৃদয়ের যে তীব্র ইচ্ছা, সেটা ভালোবাসা জয় করার ব্যাপার হোক, বা আবার নিজের জীবনটাকে সফল করার ব্যাপার হোক, বা আমি শুধু একা না, আমার আশপাশে সবগুলো আমার প্রিয় মানুষকে, আমার ফ্যামিলিকে দেখে রাখবো, জীবন যুদ্ধে জয়ব, এরকম অনেক কিছুই অনেক আসলে অনেক ভালো লাগার মতো অনেক কিছু সিনেমাটাতে আছে। এবং এজন্যই আমার মনে হয় যে এত বিখ্যাত এই সিনেমাটা। সো আশা করছি দেখবেন গন উইথ দ্য উইন্ড, আবার আপনিও বাতাসের সাথে উড়ে চলে যাবেন না। সো এটাই ছিল আজকের মুভি অফ দ্য উইক সেগমেন্টে। অনেক লম্বা সময় নিয়ে বললাম, কারণ অনেক বেশি বিখ্যাত সিনেমা। আর SMS করার নিয়মটা একটু বলি, যদি কোনো গান শুনতে চান, যদি কোনো কবিতা শুনতে চান, যদি কোনো নিজের মনের কথা শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন, যেটা হচ্ছে RA স্পেস দিয়ে নাম ঠিকানা, এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। এখন একটা গান প্লে করবো, যেটা হচ্ছে 2002 সালে এই গানটা বেরিয়েছিল। আর স্কারলেটের এই সিনেমাটা, মানে ভিভিয়ান লুইয়ের এই সিনেমাটা বেরিয়েছিল 1939 সালে, কত আগে। তারপর আমার মনে হয় যে স্কারলেটকে কিছু কিছু মানে দুঃখের সময় আমার এই গানটা মনে হয়েছিল কেন জানো, যে এই গানটা মনে হচ্ছিল যে ওই সময় তার জন্য পারফেক্ট। সেই গানটাই প্লে করছি। আর once again hats off to Vivian Leigh, the one of the prettiest actress of all time. So friends, সাথে থাকুন, একটু পরে ফিরছি। হ্যালো ফ্রেন্ডস, শুনছেন সবসময় এবং শুনছেন এখনো রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে ইরাজকে, আর চলছে শুক্রবার রাতের বিশেষ আয়োজন ড্রিমস অ্যাভিনিউ। সময় হচ্ছে 1:15 আর 45 মিনিট আমাদের হাতে আছে। সেটাকে আমরা কিভাবে কাজে লাগাবো সেটা আমাদের উপরেই নির্ভর করছে। আপনি শুধু আমাকে জানান যে কিভাবে কাজে লাগাতে চান, কবিতা, গান, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, কিভাবে, অথবা আপনার নিছক মনের কথার মাধ্যমে, সেটা হতে পারে। শুনছিলাম একটু আগে যে গানটা, সেই প্রসঙ্গে একটু পরে আসছি, না পরে এখনই বলে দিই। একটু আগে শুনছিলাম LRBর একটা গান, শেষ চিঠি। কেন এমন চিঠি হয়, আর শেষ কথা কেনই বা এমন কথা হয়। এটা ওই সময় LRB যিনি কিবোর্ডিস্ট ছিলেন এবং সেকেন্ড ভোকাল SI টুটুল, যিনি এখন অবশ্যই LRBতে নেই, ওই সময় ছিলেন। এটা তার গাওয়া ছিল। LRBর ফেরারি মন অ্যালবাম থেকে আমরা এই নতুন করে কম্পোজ করা লাইভ অ্যাকোস্টিক ভার্সনটা শুনলাম উইথ ভায়োলিন। অসম্ভব সুন্দর একটা গান। এটা নিয়েও আমার একটা প্রশ্ন আছে, আজকে প্রথম আবৃত্তি করা কবিতা, আবৃত্তি না, প্রথম পড়া কবিতাটার মতো। সেটা হচ্ছে যে আমি তো বললাম এটা হচ্ছে ফেরারি মন অ্যালবামে এই ভার্সনটা আছে, এবং এই ভার্সনটা আসলে আমরা বেশি শুনেছি এবং প্লে করেছি, কিন্তু মূল আসলে কোন অ্যালবামে এই গানটা ছিল এটা আপনাকে বলতে হবে। যদি বলতে পারেন হয়তো আপনার সাথে অনেক আজকে কথা হবে। আবার প্রশ্নটা ভালো করে বলি, সেটা হচ্ছে যে LRBর একটু আগে আমরা যে গানটা শুনলাম, শেষ চিঠি, LRBর গান, SI টুটুলের ভোকাল। সেটা হচ্ছে যে এই গানটা আমরা ফেরারি মন অ্যালবাম থেকে শুনলাম, বাট সেই অ্যালবামে নতুন করে কম্পোজ করা হয়েছিল, কনসার্টে লাইভ গাওয়া হয়েছিল, এবং সেটা হচ্ছে আমরা একটু আগে প্লে করলাম। বাট প্রথম কোন অ্যালবামে মূল ভার্সনটা ছিল, এই গানটা প্রথম কোন অ্যালবামে ছিল LRBর, সেটা আপনাকে জানাতে হবে খুব দ্রুত, অল্প সময়ের মধ্যে। যিনি সবার আগে সঠিক উত্তর দিবেন তার সাথে আমি অনেক কথা বলবো, সঙ্গীত নিয়ে, গান নিয়ে, কবিতা নিয়ে, অনেক কিছু নিয়ে হতে পারে। লেটস সি হু ইজ দ্যাট। আর তার আগে যে আমরা গানটা শুনলাম, বললাম যে ওই ভিভিয়ান লুইয়ের অশ্রু জলে সিক্ত চোখ দেখতে দেখতে, নীল চোখ দেখতে দেখতে আমার এই গানটার কথা মনে হচ্ছিল। কার ছবি নেই, স্পেশালি কোন দৃশ্যে মনে হয়েছিল আমি বলি, যারা সিনেমাটা দেখেছেন তারা বুঝতে পারবেন। ক্লার্ক গেবল যে প্রচন্ডভাবে রিক্ত, বিফল এবং ভগ্ন হৃদয় নিয়ে, এবং অনেক চেষ্টা করে, অনেক মানে পৃথিবীর পারলে সে একদম এক হাতে তুলে দেয়
স্কারলেটের, তারপরও তার ভালোবাসা যখন সে না পায়, ওই মনে মনে সে অ্যাশলি উইলসকেই ভালোবেসে যায়। তো অনেক চেষ্টার পরও শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে একেবারে ভগ্ন হৃদয়, ধ্বংস হয়ে যায় একটা মানুষের মতো, নিঃস্বরিক্ত একেবারেই, যখন আর পায়ের নিচে স্থল খুঁজে পাচ্ছে না, একেবারেই নিঃস্ব একটা মানুষ, হেরে যাওয়া একটা মানুষ। তখন একদিন মাঝরাতে, অনেক রাতে না ঘুমিয়ে এসে ওই যে বসে বসে মদ্যপান করতে থাকে, এবং তখন আবার ওই ঠিক স্কারলেট তার ঘরে ঢোকে, এবং তখন দুজনের একটা ঝগড়া হয় ওখানে। এবং স্কারলেট চলে যাওয়ার পরে শেষ পর্যন্ত সে রাগে, দুঃখে, ক্ষোভে, প্রচণ্ড কষ্টে ওই যে মদের গ্লাসটা ছুঁড়ে মারে দেয়ালে। যে একটা বিশাল পেন্টিং থাকে স্কারলেটের, খুব নীল একটা ড্রেস পরে, অনেক সুন্দর একটা ছবি, স্কারলেটের একটা অয়েল পেন্টিং, সেই ছবিটার উপরে যখন গ্লাসটা ছুঁড়ে মারে, অদ্ভুত একটা দৃশ্য, ব্যাপক ড্রামাটিক, আসলে খুব টাচিং একটা দৃশ্য। ওই সময়টাতে ওই ছবির উপরে গ্লাস ছুঁড়ে মারার দৃশ্যটাতে আমার এই গানটা কথা মনে ছিল, কার ছবি নেই, কেউ কি ছিল, এইভাবে ডুবে গেছে রাত। সে যাই হোক, স্পেশালি অনেক কিছুই বললাম সিনেমাটা নিয়ে। আরও অনেকে SMS পাঠিয়েছেন, যেমন আমাকে লিখেছেন তৃপ্তি সিনেমার কথা, তারপরে হচ্ছে রামপুরার মুনিয়া এবং রুমা, তারা সবাই SMS পাঠিয়ে সিনেমাটার কথা বলেছেন। এবং ছিয়া বোধহয়, ওনার নাম নাকি ছায়া, আমি বুঝতে পারছি না, ফরিদপুর থেকে আলফাডাঙ্গা থেকে SMS পাঠিয়েছে, তারা সবাই সিনেমাটি নিয়ে কমেন্ট করেছেন এবং নামটা আরেকবার শুনতে চান, গন উইথ দ্য উইন্ড। একটু আস্তে আস্তে বলতে বলেছেন না, গন উইথ দ্য উইন্ড, বাতাসের সাথে চলে গেল। আর শেষ আরেকটা কথা বলে, আচ্ছা তার আগে আরেকটা কথা বলে, যে কিছু ট্র্যাজিক ব্যাপার তখন বলতে পারি না, আমার মনে হয় এটা বলা উচিত। একজন নারীর হয়তো, যেটা আমরা অনেকবার শুনে থাকি, নারীরাই ভালো বলতে পারবেন, যে তার শ্রেষ্ঠ সম্পদ নাকি তার মাতৃত্ব। তো একটা অ্যাক্সিডেন্টের পরে তিনি জানতে পারেন না কখনো মা হতে পারবেন, এবং তার অন্তঃসত্ত্বা অবস্থায় তার অনাগত সন্তান সেটাও নষ্ট হয়ে যায়, এবং তার আগে তার একটা মেয়ে থাকে, তার প্রথম সন্তান, এবং চোখের সামনে সেই মেয়েটাও মারা যায়। মানে একটা নারীর জীবন আসলে কত ট্র্যাজেডি হতে পারে, কত কিছু আসলে ফেস করতে পারে, সেটাও একটা খুব ভালো একটা রিফ্লেকশন সিনেমাটাতে আছে। একদম শেষ যে কথাটা বলে, এন্ড নোট হিসেবে যেটা বলবো আমি, ভিভিয়ান লুইকে নিয়ে, সেটা হচ্ছে যে তার অসম্ভব সুন্দর নীল চোখ দুটোর কথা। মানে সেই চোখে যখন অশ্রুসিক্ত, মানে ছলো ছলো আঁখিতে যখন খুব কাতরভাবে তাকায়, আপনার হৃদয় ভেঙে চৌচির হয়ে যাবে সেই দৃষ্টি দেখে। আবার যখন একটু দুষ্টুমি ভরা, একটু প্রেমপূর্ণ চাহনি দেয়, সেই নীল চোখের যখন অদ্ভুত শিহরণ খেলে যায়, আপনি প্রেমে না পড়ে পারবেন না। আমার মনে হয় যে অদ্ভুত সুন্দর চোখ, মানে উইনিং এর একটা গান আছে না, নীল চোখে চোখ আমি রেখেছি, তার সব মানে রঙের 7 রঙে মনে ছবি এঁকেছি, তার চোখ জুড়ে যেন আমি থেকেছি, যেন স্বর্গের কাছাকাছি এসেছি। আমি গানটা এখনই খুঁজে বের করি, দাঁড়ান। আমার এই ভিভিয়ান লুইকে নিয়ে আমার মাতামাতি আপনি ক্ষমা সুন্দর চোখে দেখবেন আশা করছি। ভিভিয়ান লুইয়ের নীল চোখের জন্য একটা গান ডেডিকেট না করলেই না। সে যাই হোক, তো এটাই আপাতত এই সিনেমা নিয়ে, আর কিছু বলছি না, বাকিটা আপনি নিজে দেখে নেবেন, বুঝে নেবেন, কত অসাধারণ একটা সিনেমা। আর আরও অনেক SMS আছে, দেখা যাক কে কি লিখেছেন। আমাকে লিখেছেন আব্দুল মান্নান সৈয়দের গল্প নিয়ে একটা FM লাইব্রেরি করার কথা এসছে। এটা আমি অনেকগুলো গল্প নিয়ে তার FM লাইব্রেরি করেছিলাম, প্রবাবলি 2012-13 দিকে। হ্যাঁ, 12-13 দিকে অনেকগুলো গল্প নিয়ে আমি FM লাইব্রেরি করেছি, তার সামনে আবার নিশ্চয়ই করবো ইনশাল্লাহ। আর আমাকে এরপর SMS পাঠিয়েছিলেন নিপা, হচ্ছে অনেক শুরু থেকে 2007 থেকে আছেন আমাদের সাথে। আপু অনেক ধন্যবাদ এত বছর ধরে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। আর অপরিচিতা খিলকে থেকে আমাকে জানিয়েছেন যে প্রকৃতিকে নিয়ে তার অনেক ভালো লাগে একটা SMS, যে nature has its own beauty which is immeasurable and almost wonderful. একটু আগে তার আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বোনের মতো ছাদে গিয়ে এই উপলব্ধিটা হলো। আর সে যাই হোক বন্ধুরা, SMS করার নিয়মটা একটু মনে করে দিয়ে, যা কিছু লিখতে চান, গান, কবিতা, আপনার মনের কথা, যে কোনো কিছুর জন্য প্রথমে RA লিখুন, RA স্পেস দিয়ে আপনার নাম ধাম লিখে তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আর এখন আমরা শুনবো উইনিং এর একটা গান ডেডিকেটেড টু ভিভিয়ান লুই, দ্য লেডি উইথ প্রিটিয়েস্ট আইস। অনন্তের শাখা প্রশাখায় আটকে যাওয়া পৃথিবী ঘুড়ির মতো আমি রুমালে বরফ বেঁধে প্রবল হাতুড়ি ঘায়ে চূর্ণ করেছি। আমি গোলাপবাগের 7তলা প্রাসাদের সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উঠতে উঠতে ভেঙে পড়েছি হঠাৎ। আমি সেই বৃষ্টিবিন্দু, বহুদূর মেঘলা আকাশ থেকে নেমে পড়ি রৌদ্রপিচ্ছিল শহরের এক কবির সম্মুখে। সময়ের লতা পাশ ছিঁড়ে মাথায় জড়ানো মুকুটের মতো পরে বেরিয়ে যায় উন্মাতাল হরিণ আমার। অ্যান্টেনা পুঁতেছি আমি মাথার ভিতরে, স্পন্দিত রাখাল আমি, একটুখানি মুঠো খুলে ছড়াই স্বপ্নের বীজ।
আমাকে অগ্রাহ্য করে আমারই উৎসাহী হাত, নেমে যায় খলবল বৃষ্টি জলে চাঞ্চল্যের মাছ ধরতে। দুরন্ত শিশুর মতো আমি শ্রদ্ধাস্পদ পণ্ডিতের গালে চাটি মেরে ছিঁড়েছি ফরফর করে ব্যাকরণ বই। শিশুর হাতের পাপড়ি রাশি নীল মেঝে ভরে ফেলে আকাশের, সেই আকাশ আনন্দে আমি পৃথিবীর দুঃখ ভুলেছি। যাবার আগের দিন শম্পা বলেছে, আমাকে বিশাল মুক্তির বাহুবন্ধনে বেঁধে রেখো। হ্যালো ফ্রেন্ডস, আমিও বেঁধে রাখতে চাই শেষের লাইনটার মতো আমার ভালোবাসার বন্ধনে সবাইকে। যারা এই মুহূর্তে শুনছেন ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। ইরাজ বলছি আরেকবার। সময় হচ্ছে 1:34। এটা হলো ছন্দ কবিতা, আব্দুল মান্নান সৈয়দের আরেকটা কবিতা। এই কবিতাটার জন্য SMS এসেছিল। আর শুনছিলাম একটু আগে যে গানটা, সেটা হচ্ছে নচিকেতার নীলাঞ্জনা, এবং তার আগে ছিল নীল চোখ। মানে নীল চোখের ভেতরে আমরা ঘুরপাক খাচ্ছি, কারণ আর কিছুই না। ভিভিয়ান লুই, হাফ আইরিশ হাফ ফ্রেঞ্চ অ্যাক্ট্রেস, তার অদ্ভুত সুন্দর নীল চোখের কথা স্মরণ রেখে আমরা নীল চোখ নিয়ে যত গান আছে সবগুলো দেখা যাক আজকে প্লে করা যায় কিনা, তাতে যেই যা নিন্দা করুক না কেন। যেহেতু আজকে আব্দুল মান্নান সৈয়দের কবিতা পড়ছি, উনি মানুষটাই ছিলেন বা সাহিত্যিক হিসেবে এমন ছিলেন যে কারো কথা গায়ে মাখতেন না, প্রচন্ড প্রতিবাদী, বেপরোয়া এবং একেবারে মানে একরোখা ছিলেন। তো যেহেতু তার কবিতা পড়ছি, কে কি বললো কিছু যায় আসে না। আমি আজকে ভিভিয়ান লুইয়ের নীল চোখের স্মরণে আরো কিছু নীলাঞ্জনা টাইপের গান শুনবো, তবে গানগুলো ভালো লাগবে আশা করছি। আমি একটা গান প্লে করেছিলাম একটু আগে, এলআরবির একটা গান, সেটা ছিল শেষ চিঠি। তো প্রথমে কোন এলআরবির কোন অ্যালবামে এই গানটা প্রথম ছিল, মূল ভার্সনটা, সেটা আমার প্রশ্ন ছিল। যে যিনি সঠিক উত্তর দিতে পারবেন তার সাথে আমি একটু অনেয়ারে বাতচিত করবো সঙ্গীত নিয়ে। ঠিক কবিতার ক্ষেত্রে যেরকম আবিরের সাথে কথা হয়েছিল ঠিক এরকম। তো অনেকে SMS পাঠিয়েছেন, যেমন আমি বলবো না কোনটা সঠিক উত্তর কোনটা ভুল উত্তর এখনই। আমাকে রৌনক লিখেছেন, যেটা হচ্ছে এলআরবি ফার্স্ট যে ডাবল অ্যালবাম এলআরবি 1-2 সেখানে ছিল এই গানটা। শাহিনুল লিখেছেন ফেরারি মো অ্যালবামে ছিল, এটা তো সেকেন্ড মানে রিকম্পোজ ভার্সনটা, আমি প্রথম ভার্সনের কথা জানতে চেয়েছি। সজল লিখেছেন ঘুমভাঙা শহরে অ্যালবামে ছিল। আর আবিরও আবার কবিতায় জয়ী হয়ে উনি গানেও জয়ী হতে চান, তাই SMS লিখেছেন, উনিও ঘুমভাঙা শহরে লিখেছেন। আর এরপরে আমাকে লিখেছেন যে বন্ধু, তিনি হচ্ছেন আরমিন, নিউ ফ্রেন্ড, ওয়েলকাম আরমিন। আর ফারজা আমাকে মিরপুর থেকে জানিয়েছেন যে এলআরবি গানটার জন্য ধন্যবাদ দিয়েছেন, অ্যালবামের নাম অবশ্য উনিও বলেননি। আর নিয়াজ প্রচুর গান শুনেন, তিনি একজন গুড লিসনার, তিনিও আমাকে লিখেছেন স্বপ্ন অ্যালবামে ছিল এই গানটা। তো এর মধ্যে শুদ্ধ উত্তর থাকতেও পারে, যেটা উত্তর আমি পেলাম, শুদ্ধ উত্তর নাও থাকতে পারে, আমি এখন এটা বলছি না। দেখা যাক, আরও কিছুক্ষণ বন্ধুদের জন্য SMS অপশনটা ওপেন রাখি, আপনি যদি বলতে পারেন। সো আমি আপনার সাথে একটু কথা বলার সৌভাগ্যটা আমি নিতে চাই আজকে রাতে। দেখা যাক কে আমাকে কথা বলার সৌভাগ্য প্রদান করেন। আর এর বাইরেও আপনি যদি কোনো কবিতা শুনতে চান আব্দুল মান্নান সৈয়দের, অথবা যদি কোনো নিজের মনের কথা শেয়ার করতে চান, কোনো গান শুনতে চান, কাউকে কিছু বলতে চান, ডেডিকেট করতে চান, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন প্রথমে রেডিও আমারের সংক্ষিপ্ত রূপ RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথা লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। আব্দুল মান্নান সৈয়দের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেপরোয়া হবে আরেকটা গান এখন আমি প্লে করবো, এটাও নীল চোখ নিয়ে। শেখ ইশতিয়াক কেন বাদ থাকবে, যেহেতু নচিকেতা হলো উইনিং হলো, তারও নীলাঞ্জন নামে একটা অসাধারণ গান আছে, আমরা সেটাও শুনে ফেলি, এবং এটা উৎসর্গ করছি আমরা ভিভিয়ান লুইকে। একটু পরে ফিরছি, সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, শুনছেন রেডিও আমার 88.4 FM এবং ড্রিমস অ্যাভিনিউতে আরেকবার স্বাগত জানাচ্ছি সবাইকে। শুক্রবার রাতের বিশেষ আয়োজন। আর বন্ধু, আপনার হয়ে আমি আছি, আমার এই অধমের নাম হচ্ছে ইরাজ, এবং আপনার সেবায় আমি নিয়োজিত রাত 2টো পর্যন্ত। আর শুনছিলাম একটু আগে অর্ণবের একটা গান, রিকম্পোজ ভার্সন চাই। এটা ছিল অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস লাইভ অ্যালবাম। এবার প্রথমে যে অ্যালবামে এই গানটা ছিল সেটা হচ্ছে ডুব। তো এরকমই একটা গান আমরা প্লে করেছিলাম এলআরবি, সেটা হচ্ছে শেষ চিঠি, যেটা ফিল্ম থেকে আমরা ওই ভার্সনটা প্লে করলাম। কিন্তু প্রশ্ন ছিল সবার কাছে যে এটা আসলে কোন অ্যালবামে প্রথম মূল ভার্সনটা ছিল, সেটা এখনো পর্যন্ত কেউ সঠিক উত্তর দিতে পারেনি। আমি অবাক হচ্ছি, কারণটা কি? কারণ কবিতার ক্ষেত্রে যেরকম একজনের সাথে কথা বললাম, তবে কি আমার আরেকজন বন্ধুর সাথে আজকে কথা বলা হবে না? হতে পারে না, কিছুতেই হতে পারে না। প্লিজ শুদ্ধ উত্তরটা তাড়াতাড়ি একজন দিয়ে দিন, আমি একটু হেল্প করি। হ্যাঁ, ক্লু দিই। এখন প্রথম ক্লু হচ্ছে, যেটা সবচেয়ে বড় ক্লু, এখন পর্যন্ত যে অ্যালবামগুলোর নাম এসেছে, সুপ্রভাও লিখেছেন ঘুমভাঙা শহর। ঘুমভাঙা শহর বলতে এলআরবির আসলে কোনো অ্যালবাম আমার জানা মতে নেই, এটা একটা গানের নাম। আর হচ্ছে স্বপ্নে অ্যালবামের কথা এসেছিল, স্বপ্নের গান এটা না। এলআরবির ডাবল অ্যালবাম 1-2 সেটাতেও এই গানটা নেই। আরও কিছু অ্যালবামের নাম এসছে, সেগুলোতেও এই অ্যালবামটা নেই। এটা হচ্ছে 1 নম্বর ক্লু। 2 নম্বর ক্লু হচ্ছে অ্যালবামের নাম যেটা, ওই নাম এলআরবির একটা গান আছে, এবং সেই গানটা বেশ আলোচিত, বিতর্কিত এবং বলতে পারেন অনেক ইন্টারেস্টিং একটা গান, একটু ডিফারেন্ট একটা গান। তো ওই গানের নামই অ্যালবামের নামটা।
আরেকটা সহজ ক্লু দিই, এইটা দেওয়ার পরে না পারার কোনো কারণ নেই, এইটা দেয়, এই ক্লু 3 নম্বর যেটা দেবো, এটা দেওয়ার পরে যদি না পারেন কিছু বলার নেই, আমি স্পিচলেস হয়ে যাব বন্ধু, দুঃখে হতাশায়। 3 নম্বর ক্লুটা হচ্ছে বললাম না একটু আগে যে ওই অ্যালবামের নামে একটা গানের নাম, মানে ওই গানের নাম ওটা, ওই নামে একটা গান আছে, তো সেই গানটা ফেরারিমোর অ্যালবামেও আছে, মানে ফেরারিমোর অ্যালবামে ওই গানটা রিকম্পোজ করা হয়েছে ঠিক শেষ চিঠি গানের মতো। মানে যে অ্যালবাম নিয়ে আমরা কথা বলছি, মূল অ্যালবাম, সেই অ্যালবামেও ওই গানটা আছে এবং ওই গানটাও ঠিক ওই শেষ চিঠির মতো করে নতুন করে কম্পোজ করা হয়েছে ফেরারিমোর অ্যালবামে। এবার দেখি পারেন কিনা, এরপরে না পারলে কিচ্ছুই করেন, একেবারে পানির মতো সহজ করে দিলাম, কারণ ফেরারিমোনটা সবার শোনা। সে যাই হোক, তো আপনার চিন্তা ভাবনা আপনি খাটান, বেশিক্ষণ খাটাতে অবশ্য হবে না। আর এই ফাঁকে আমি একটা অন্যরকম কবিতা পড়ি, আব্দুল মান্নান সৈয়দেরই। অন্যরকম কবিতা বলতে যে এতদিন আমি অনেক 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 কবির অসাধারণ সব কবিতা পড়েছি এবং খুবই অসাধারণ কবিতার নিম্নমানের খুব সাধারণ মানের পাঠ হয়েছে সেটা, তবে এখন পর্যন্ত আমি কোনো গদ্য কবিতা এখন পর্যন্ত এত বছরে পড়িনি। এই প্রথম একটা গদ্য কবিতা পড়তে যাচ্ছি, আব্দুল মান্নান সৈয়দের একটা বিখ্যাত গদ্য কবিতা। তিনি অনেক গদ্য কবিতা লিখতেন, এই কথা বলাই বাহুল্য। কবিতাটার নাম হচ্ছে পরস্পর, খুব সুইট একটা কবিতা। শীতের ছোট দিন, কুয়াশা মোড়া, অগ্নিমাধুরীতে সারাদিন সান্ধ্য, যেন জীবন আমাদের এত কুয়াশা, পথে পথে পাথরের মতো আলো, আলো জ্বালিয়ে অনবরত রেশা ঝেড়ে এঁকে বেঁকে আস্তে আস্তে চলছে গাড়িগুলি। কুয়াশা ইশারার মতো হীরের চোখ ঝরে পড়ছে তাদের, যেন এক একটি আলো, প্রেম, নীলিমা ভরা দোতলা জাহাজ রওনা হলো রবিবারে। চিৎকারের নিচে পড়ে আছে আমাদের সাদা শহর, তার পিঠ, কাঁধ, গ্রীবা, উরু, জানু, এক ফোঁটা আসচ্ছ বিহ্বল নীল শিশির সময়ের সবুজ পাতায়। কল্যাণ জলের মতো আমাদের মাথার উপরে প্রতীক্ষায়। ছোট দিন, পাশে বনের শব্দ নেই, শহরে হাওয়া নেই, শহর একটা মূর্ছা, চটের মতো মুখ বেঁধে নিয়েছে কুয়াশা মানুষের মানুষের। আমরা দুজন চলে এসেছি জীবনের এত দূর হাঁটতে হাঁটতে, উপুর করা বিশাল একটি কাঁচের গেলাস থেকে বেরিয়ে ঘুঘু আর কামরাঙা ফেলে রচিত কঠিন ফুটপাত থেকে নিরুত্তর ফুটপাতে যেন খুশি খরগোশ লাফাচ্ছি। আমরা পরস্পরের মুখ দেখতে পারছি না, তাই কিছুক্ষণ পরে পরে হাত দিয়ে দিয়ে আবিষ্কার করে নিচ্ছি পরস্পরের বেদনার উৎস, যেন টিয়ে পাখির লাল সবুজ আক্রমণে নাজেহাল প্রথম আবিষ্কারক দুজন। এই একটি দিন আমার 1000 বছরের মতো। আমি তোমার প্রালের কানে কানে বললাম, তুমি হেসে উঠলে খিলখিল। 1000 পায়রা উড়ে গিয়ে বসল ছড়িয়ে ছিটিয়ে রাজার প্রাসাদে, কার্নিশে, সিংহ দরজায়, বুড়ো ফোয়ারার মাথায়, মিনারে, চত্বরে। আরক লেবুর মতো ঘোলা সূর্য দেখা যাচ্ছে এখন, কুয়াশা হাফসির মতো তার আলখাল্লা গুটিয়ে চলে যাচ্ছে জানুয়ারির ভিতর। আমরা পড়তে পারছি পরস্পরকে। দেখো, ওই স্ট্রিটে এখনো আলপিন ঝরছে অকাল সন্ধ্যের মতো। হঠাৎ পূবে পশ্চিমে বেজে উঠল সূর্য, আমাদের সম্মুখের মসজিদ সবচেয়ে শান্ত হ্রদের জলের মতো উঠল ঝিকিয়ে। মাঘের হিমের হিরে চারদিকে জ্বলছে যেন সন্ধ্যের দোকান বিথি। তোমার চোখে মুখে স্বর্গ এসেছে নির্ধারিত হয়ে। সূর্যের একটি রশ্মি ছুরির মতো এসে বিঁধল আমাদের নিটোল গল্পে। এই একটা দিন এক মুহূর্তের মতো চলে গেল। আমি তোমাকে বললাম, তুমি মাথা নিচু করে দুহাতের পাপড়ির আড়ালে পদ্ম ঠেকে কেঁদে ফেললে। উঁচু নিচু তীব্র রৌদ্রে শিশিরের মতো জেগে রইল তোমার রতন। দুর্দান্ত। সো ফ্রেন্ডস, SMS করুন যে কোনো কিছু লিখতে চেয়ে। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 6969 এই নাম্বারটাতে। শচীন দেব বর্মনের গান বেশ কিছুদিন প্লে করা হয় না, পরপর দুটো গান শুনবো ছোট ছোট, এবং দুটো গানের একটা বর্মন স্পেশাল প্যাকেজ। প্রথম গানটা স্পেশালি বিরহ বড় ভালো লাগে, এই গানটা হচ্ছে আমি আমার খুব কাছের একটা বন্ধু অমিতকে উৎসর্গ করছি, এবং এর কারণ আছে। সেটা হচ্ছে যে আমার বাসায় প্রায়ই বন্ধুদের আড্ডার আসর বসে ছুটির দিনগুলোতে, সিনেমা দেখা হয়, প্রচুর আড্ডা দেওয়া হয়, সবাই মিলে হেঁটে গলায় গান টান গাই আর কি। তার মধ্যে অমিত অন্যতম একজন সদস্য। তো অমিতের সাথে আমার একটা জায়গায় খুব ব্যাপক মিল, সেটা হচ্ছে যে যখন আড্ডা দিতে দিতে আমরা ব্যাপক ভাবের জগতে চলে যাই, ওই সময়টাতে দেখা যাচ্ছে যে
সিডিতে অথবা মোবাইল ফোনে অথবা নিজেরাই খুব পুরোনো দিনের গানে চলে যাই, যে গানগুলো আসলে অন্যরা কেন যেন মানে আমাদেরকে খুবই খ্যাপায় বিদ্রুপ করে। এত পুরোনো দিনের গান আমাদেরকে বলে আমরা নাকি 80 বছর বয়স্ক, বিশেষ করে অমিত আর আমি, তো এত আগের গান নাকি তারা শুনিনি। তো আমরা এসব ঠিক আব্দুল মান্নান সৈয়দের মতো আমরা এসব কথাকে গায়ে না মেখে আমরা আমাদের মতো করে সেই অনেক পুরোনো দিনের গানগুলো আমরা শুনি, গাই, সবকিছু আর কি, সেগুলো নিয়ে গল্প করি। এবং এই কাজে অমিতই আমার একমাত্র সঙ্গী, বা আমি অমিতের একমাত্র সঙ্গী। তো আমরা দুজন, এবং আমার মনে আছে যে আমার বাসায় একটা রাতে এরকম একেবারে মানে সোফায় বসে আমরা শুনছিলাম এই গানটা, বিরহ বড় ভালো লাগে, অনেক রাতের বেলা 3টা-4টা হবে। তো গাইতে গাইতে না সরি মানে শুনতে শুনতে এত ভাব এসে গেল আমার আর তার অমিতের মধ্যে, আমরা একেবারে সোফা ছেড়ে মেঝেতে বসে পড়লাম। এবং মেঝেতে বসে আমরা ঠিক আগের দিনের মুভিতে নিশ্চয়ই দেখেছেন যে আগের দিনের রাজারা বা জলসা ঘরে জমিদাররা যেরকম খুব ক্লাসিক্যাল মিউজিক হতো, নাচ হতো, এবং তারা তাকিয়ায় ঠেস দিয়ে হাত নেড়ে একটা অন্যরকম একটা ভাবের জগতে চলে যেতেন, ঠিক ওরকম একটা ভাব করে আমরা এই গান শুনতে শুনতে খুবই ভাবের জগতে চলে গিয়েছিলাম। তো ওই কথাটা মনে পড়ছে আমার। দ্যাটস ওয়াই আই এম ডেডিকেটিং দিস সং টু অমিত, বিরহ বড় ভালো লাগে। এবং তারপরেটাও শচীন বর্মনের আরেকটা দারুণ গান, একটু পরে ফিরছি। আশা করছি আমাদের এই পুরোনো দিনের স্মৃতিচারণের পরে এই পুরোনো দিনের গানগুলো ভালো লাগবে। সাথে থাকুন। আর এখনো পর্যন্ত কিন্তু সঠিক উত্তর আসেন, দেখা যাক কেউ দিতে পারেন কিনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফর দ্য লাস্ট টাইম টুনাইট। শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার ড্রিমস অ্যাভিনিউ চলছে এবং রেডিও আমার 88.4 FM আপনি আছেন। একটা কুইজ ছিল যেটা হচ্ছে, আচ্ছা একটু আগে আমরা শুনলাম পরপর দুটো গান শচীন বর্মনের, সময়ের অভাবে সেটা পুরোটা শুনতে পারিনি। যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে শেষ চিঠি প্রথম কোন অ্যালবামে ছিল এলআরবির, এবং অনেক ক্লু দেওয়ার পরেও অনেকে এখনো উত্তর দিয়ে যাচ্ছেন। তবে একজন মাত্র সঠিক উত্তর দিয়েছেন, অবশেষে একজনকে পাওয়া গেল। দেখা যাক তিনি কোন বন্ধু। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন বন্ধু? হ্যাঁ শুনতে পাচ্ছি। তো আপনার মুখে আমরা আপনার পরিচয়টা শুনে ফেলি। ওকে, আমি মুনিয়া বউবাজার থেকে। মুনিয়া ফ্রম বউবাজার। ওকে, আমরা অনেক পুরনো লিসনার, তাই না? হ্যাঁ। এবং হ্যাঁ, এবং আমার যতদূর মনে পড়ে আমি যখন 2009-এ আমার সকাল করতাম, সকালে শোটা, ওই সময় অনিয়ারে আপনার সাথে কয়েকবার কথা হয়েছিল। এবং আপনি তখন বেশ দুষ্ট চঞ্চল ছিলেন। এখন কি ওরকম নাকি চেঞ্জ হয়েছে? সরি বুঝিনি। তখন আপনি অনেক দুষ্ট ছিলেন, অনেক চঞ্চল ছিলেন। না, এখনো সাইলেন্ট দুষ্ট আর কি। সাইলেন্ট দুষ্ট, আচ্ছা, প্রকাশটা কমেছে হয়তো, ভেতরে আছে এরকম। ওকে, সো মুনি আপনি কি করছেন? পড়াশোনা, জব? এখন না, মাস্টার্স ভর্তি হলাম, কি ক্লাস শুরু হয় না এখনো। আচ্ছা, কোথায় পড়ছেন? বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, সেদিন বললাম। আচ্ছা, ওকে। সো মুনিয়া, আপনি হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন এবং অনেকে হয়তো এখনো জানতে চাইছেন সঠিক উত্তরটা কি। এটা হচ্ছে আসলে মাধবী অ্যালবামে ছিল, এলআরবির একদম প্রথম দিকের একটা অ্যালবাম মাধবী, সেখানে ছিল শেষ চিঠি গানটা। তো আপনি কি আসলে এটা জানতেন নাকি আমি এতগুলো ক্লু দেওয়ার পরে মিলিয়ে টিলিয়ে বের করেছেন কোনটা? না, এটা হচ্ছে, এটার পিছনে একটা রিজন আছে জানার ব্যাপারে। আমি আসলে অনেক আগে 2008-এ মেবি আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করছিল 2টা অ্যালবাম। আচ্ছা, তো তার মধ্যে এটা ছিল একটা। ওই ফ্রেন্ডটা এখন আর নাই, তো এই জন্য মনে আছে আর কি। আচ্ছা, তাহলে এই অ্যালবাম এবং এই গানের সাথে আপনার বন্ধু স্মৃতিও জড়ানো। আচ্ছা, ওকে। তো ফ্রেন্ডটা হয়তো গিফট করার সময় জানতো না যে আজ থেকে এত বছর পরে এইটা নিয়ে একটা প্রশ্ন হবে এবং আপনি সেটা পেরে অনেক কথা বলবেন। ওকে, ক্রেডিট গোস টু দ্যাট ফ্রেন্ড। সো মুনি, আজকে আসলে খুব বেশি চাইলেও কথা বলতে পারছি না, অলরেডি 2টা বেজে গেছে। সো নিশ্চয়ই আরেকদিন কথা হবে। আর অভিনন্দন আপনি সঠিক উত্তর দেওয়ার জন্য, আর সাথে থাকবেন সবসময়। ওকে, ঠিক আছে। ওকে, টেক কেয়ার। থ্যাঙ্কস ফর লিসনিং টু মি এন্ড বিইং উইথ মি। সো ফ্রেন্ডস, আমাদের সঠিক উত্তরদাতা একজনই ছিলেন মুনিয়া, এবং এটা হচ্ছে মাধবী অ্যালবামের। আর আজকে আর কিছু বলার সুযোগ নেই, আমার সময় অলরেডি ওভার। যাওয়ার আগে শুভরাত্রি, এবং আশা করব আগামী সপ্তাহে যেটা ড্রিমস অ্যাভিনিউ হবে একটু ভিন্ন কিছু করার। ইনশাল্লাহ এখনই বলছি না, দেখি চেষ্টা করে সেটা সফল হয় কিনা। সাথে থাকবেন, নিশ্চয়ই আবার একসাথে অনেক কথা হবে, একসাথে অনেক রাত্রি আমরা ভোর করব, একসাথে অনেক পথ পাড়ি দেবো। শুভরাত্রি। লাস্টের গানটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা গান, যারা বেশি ইচ্ছা করতে ভয় পান তাদের জন্য এই গানটা। ইচ্ছার বাদশা হয়ে যান।